আমরা এখন শুরু করব ফাইন্যান্স ও ব্যাংকিং বইয়ের অধ্যায় 4 অর্থের সময় মূল্য চ্যাপ্টারটি। আমাদের এই বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং চলো আমরা শুরু করি এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে। প্রথম এমসিকিউ, অর্থের সময় মূল্যের কারণ কি? সুদের হারের কারণে আমাদের কিন্তু সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয় এবং এটাই মূলত অর্থের সময় মূল্যের মূল কনসেপ্ট। সো অর্থের সময় মূল্যের কারণ কোনটা? অবশ্যই সুদের হার। সুদের হার অপশনে আছে, অপশনে আছে, রাইট অ্যান্সার সুদের হার। পরের প্রশ্ন, আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কোনটি বিবেচনা করতে হয়? কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান প্রয়োজনে অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে বা ব্যাংক থেকে অর্থ সংগ্রহের আগে সবার আগে যেইটা চিন্তা করে, আমরা ঋণের জন্য যে কিস্তি দিতে হবে টাকা পরিশোধের জন্য, সেটাকে আমি করতে পারবো কিনা। সবাই প্রথম চিন্তা অথবা যেটা বিবেচনা করতে সেটা কিন্তু কিস্তি পরিশোধের ক্ষমতা আছে কিনা বা সক্ষমতা আছে কিনা। কিস্তি পরিশোধ, ইয়াস, কিস্তি পরিশোধ অপশন আছে। পরের প্রশ্ন, রুল 72কে মেয়াদ দ্বারা, মেয়াদ মানে হচ্ছিল এন, সো রুল 72কে এন দ্বারা ভাগ করলে কি পাই? এন দ্বারা ভাগ করলে আমরা পাই আই, অর্থাৎ 72কে এন দ্বারা অর্থাৎ সময় দ্বারা ভাগ করলে পাই সুদের হার, সুদের হার দ্বারা ভাগ করলে পাই সময়। সো রাইট উত্তর হবে সুদের হার। সুদের হার আছে, ইয়াস আছে। পরের প্রশ্ন, এক্স ব্যাংক 6 বছরে দ্বিগুণ শর্তে জনগণের নিকট থেকে টাকা নিচ্ছে, এতে সুদের হার কত হবে? সো আমার আই এর মান বের করতে হবে। কত বছরে নিচ্ছে? 6 বছরে। সো এন এর মান 6, সো কাটাকাটি করলে 6 12 72, 12 12 কি বছর নাকি সুদের পার্সেন্ট? যেহেতু সুদের হার বের করছি উত্তর হবে পার্সেন্টেজে। সো রাইট উত্তর বি, 12%। পরের প্রশ্ন, সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে কি বলে? শুধুমাত্র আসলের উপর দেওয়া হয় সরল সুদে, সুদ আসলের উপরে দেওয়া হয় চক্রবৃদ্ধি সুদে। সো রাইট উত্তর চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ আছে, ইয়াস, চক্রবৃদ্ধি সুদ। পরের প্রশ্ন, প্রত্যেক বছর আসলের উপর গণনা করা হয় কোনটি? প্রত্যেক বছর আসলের উপরে, সুদ আসল না, অথবা শুধু আসলের উপরে কোনটা করা হয় ভাই? শুধু আসলের উপরে বা যেই সুদটা গণনা করা হয় সেটাকে বলা হয় সরল সুদ। সরল সুদ আছে, ইয়াস, সরল সুদ। পরের প্রশ্ন, কোন ধরনের চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করলে ভবিষ্যতের মূল্য সর্বাধিক হয় বা হবে? কোন চক্রবৃদ্ধি বছরে যত বেশি পার চক্রবৃদ্ধি হবে ভবিষ্যৎ মূল্য তত বেশি? আমরা চক্রবৃদ্ধিকে এম দ্বারা প্রকাশ করি, এম এর মান যত বেশি ভবিষ্যৎ মূল্য তত বেশি। সো বার্ষিক মানে এম এর মান 1, ত্রৈমাসিক মানে প্রতি 3 মাস অন্তর, ইন দ্যাট কেস এম এর মান 4, ষান্মাসিক প্রতি 6 মাস অন্তর এম এর মান 2, মাসিক প্রতি মাস এম এর মান 12। সো যেইখানে এম এর মান সবচেয়ে বেশি সেইখানে ভবিষ্যৎ মূল্য সবচেয়ে বেশি। ভাইয়া তাহলে কোনটা উত্তর হবে? অবভিয়াসলি মাসিক, যেহেতু আমাদের সবচেয়ে বেশিবার এম হচ্ছে। রাইট উত্তর ডি। প্রকৃত সুদের হার নির্দেশ করে কোনটা? আমরা আমাদের এই অধ্যায়ের একটা ম্যাথ করি ইএআর, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, যেটা দ্বারা আমরা প্রকৃত সুদের হার বের করি। ভাই এটা কখন আসে? যখন বছরে একের অধিক 2 বার বা তারও বেশি চক্রবৃদ্ধি হয়, তখন প্রকৃত সুদের হার বের করার জায়গা থাকে। সো এইটা আমরা বের করি ইএআর দ্বারা, ঠিক আছে। পরের প্রশ্ন, বার্ষিক সুদের হার প্রকাশে ব্যবহৃত হয় কোনটা? বার্ষিক সুদের হার মানে বছরে সুদের পরিমাণ কত আমরা সুদের হার আই দ্বারা প্রকাশ করি। উত্তর হচ্ছিল আই। পরের প্রশ্ন, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদান, অর্থাৎ বর্তমান আর ভবিষ্যৎ মূল্যের মধ্যে কোন বিষয়গুলো ডিফারেন্স তৈরি করে দেয়? সুদের হার, ইয়াস, অভ্যন্তরীণ মুনাফার হার এইটা করে না, সুদের হার করে, বাট্টার হার করে, ইয়াস, উত্তর 2 ও 3। সো রাইট অ্যান্সার 2 and 3। ওকে, 6 বছর পরে 5 লক্ষ টাকা দ্বিগুণ হলে সুদের হার কত? 6 বছর মানে সুদের হার বের করব, সেম ম্যাথ, ম্যাক্সিমাম দেখবা 6 দিয়ে আসে বা 8 দিয়ে আসে, কাটাকাটি করতে হয়। 6 12 72, 12% আছে, 12% আছে। পরের প্রশ্ন, কোন ক্ষেত্রে অর্থের সময় মূল্যের গুরুত্ব অপরিসীম? ভাই বিনিয়োগ হোক, অর্থ সংগ্রহ হোক, সব ক্ষেত্রেই অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট বিনিয়োগের ক্ষেত্রে অর্থের সময় মূল্য গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ আমি বিনিয়োগ করব, বিনিয়োগ করে যে টাকাগুলো পাবো, সেই টাকাগুলো কম্পেয়ার করার জন্য আমার অর্থের বর্তমান মূল্য জানা লাগবে, মানে বিনিয়োগের লাভের বর্তমান মূল্য। সো বিনিয়োগের ক্ষেত্রে এইটার গুরুত্ব সবচাইতে বেশি। অপশন কি কি আছে?
বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের, ঋণ কিস্তি, সুদের হার নির্ধারণ, আর্থিক অবস্থা নিরূপণ। অবভিয়াসলি বিনিয়োগের ক্ষেত্রে এর গুরুত্ব সবচাইতে বেশি। পরের প্রশ্ন, বিনিয়োগকারীর নিকট প্রকল্প মূল্যায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকল্প কেমন হবে না হবে আর্থিক ডিসিশন নিতে অর্থের সময় মূল্যের গুরুত্ব সবচেয়ে বেশি। অর্থের সময় মূল্য আছে, ইয়াস, অর্থের সময় মূল্য আছে। পরের প্রশ্ন, প্রতিটি বিনিয়োগের সাথে কোনটি জড়িত থাকে? তোমার কাছে দুইটা প্রকল্প আছে, প্রকল্প এ, প্রকল্প বি। প্রকল্প এতে বিনিয়োগ করলে তোমার লাভ হবে 17%, প্রকল্প বিতে করলে হবে 21%। তুমি তো ভাই অবভিয়াসলি প্রকল্প বি করবা, প্রকল্প এ কে কেটে দিবা, তাই না? তবে তুমি যদি এতে বিনিয়োগ করতে, তুমি কিন্তু এখানে একটা 17% আয় করতে পারতো, যেই 70% তুমি এখন আর করতে পারছো না। সো এই 17% আয় করার যে সুযোগ ছিল সেইটা তুমি হারালে। সো এইটাকে বলা হয় সুযোগ ব্যয়। সো প্রতিটি বিনিয়োগের সাথে কি জড়িত থাকে? একটি সুযোগ ব্যয় জড়িত থাকে। সুযোগ ব্যয় আছে, ইয়াস, সুযোগ ব্যয় আছে। 100 টাকা বিনিয়োগ করে 6 বছর পর 200 টাকা পাওয়া গেলে, ভাই 100 টাকা ডবল হয়ে 200 টাকা হবে, দ্বিগুণ হবে 6 বছরে। কত পার্সেন্ট? আমরা এতগুলো ম্যাথ করেছি, 72 ভাগ 6 কত হবে? 12। আর 6 বরং 72, 12% আছে, 12% আছে। সো 6 বরং 72 গেল। পরের প্রশ্ন, অর্থ বিনিয়োগ না করলে কি হবে? তোমার কাছে টাকা আছে আজকে 10,000 টাকা জমানো, তুমি এক জায়গায় বিনিয়োগ করলে 12%, মনে করো 15% আয় করতে পারতা। তুমি না করে ভাই জমায় রেখেছো তোমার ব্যাংকের মধ্যে, তোমার এই যে 15% ইনকামের একটা সুযোগ ছিল সেটা তুমি হারাইলা। সো অর্থ বিনিয়োগ না করলে কি সৃষ্টি হয়? সুযোগ ব্যয়ের সৃষ্টি হয়। সুযোগ ব্যয় আছে, ইয়াস, সুযোগ ব্যয় আছে। 72 রুল অনুযায়ী 9,000 টাকা 9% সুদে কত বছরে দ্বিগুণ হবে? আমার এন এর মান বের করতে হবে। কি হবে? 72 ডিভাইড বাই কত? 9, ভাগাভাগি করলে 8। 8 কি? 8 হচ্ছিল বছর। উত্তর আছে 8 বছর, ইয়াস। পরের প্রশ্ন, একাধিকবার বাট্টাকরণের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র কি? বর্তমান মূল্য মানেই কি ভাইয়া? আমার বর্তমান মূল্য মানেই প্রেজেন্ট ভ্যালু। সো এই যে 4টা অপশন, এর মধ্যে নিচের 2টা ফিউচার ভ্যালু দেওয়া। সো এটাও কাটা, এটাও কাটা, আমার প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। সো অপশন সি আর ডিতে সময় দিয়ে লাভ নেই, এ আর বিতে দিতে হবে। প্রেজেন্ট ভ্যালু বের করছে। সো প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ইন্টু 1 প্লাস আই ডিভাইড বাই এম হোল টু দি পাওয়ার এম এন। ভাই ফিউচার ভ্যালু উপরে থাকে, প্রেজেন্ট ভ্যালু বের করার ক্ষেত্রে মানে ভাগ করতে হয়, গুণ করা আছে। রাইট উত্তর আমাদের প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার এম এন। সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ভবিষ্যতে নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়ার জন্য নিচে কোন সূত্র প্রয়োগ করতে হয়? ভবিষ্যতে টাকা পাবো মানে হচ্ছিল আমি বের করব ফিউচার ভ্যালু, তাই না? সো প্রেজেন্ট ভ্যালু দেখো 2টা অপশন কেটে দাও। এবার ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার, ইয়াস, এটা একটা রাইট উত্তর। এইটা ভুল, এটা না। সো দিস ইজ দ্য রাইট উত্তর, এ। মাজিদ 50,000 টাকা 3 বছরের জন্য বার্ষিক 11% সুদে বিনিয়োগ করলে সময় শেষে কত টাকা পাবে? ওকে, সো 50,000 টাকা হচ্ছিল কি বর্তমানে বিনিয়োগ করতেছে, প্রেজেন্ট ভ্যালু 3 বছর, এইটা এন, বার্ষিক চক্রবৃদ্ধি এটা 1%, মানে সরি 11% আয়ের মান। সো আমার ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, কারণ বলছে সময় শেষে। সো ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। প্রেজেন্ট ভ্যালু কোনটা? কত? 50,000, 50,000 ইন্টু 1 প্লাস আই এর মান কত? 0.11 হোল টু দি পাওয়ার কয় বছর? 3 বছর। মান কত? ক্যালকুলেটর বসায় গুণ করি, 50,000 ইন্টু 1 প্লাস আই 3 কত আসে? 68,381.55 টাকা। সো 6838, 6838 মানে এই যে প্রথম অপশনই আছে, রাইট উত্তর এটা। গেল। পরের এমসিকিউ, চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হয় কিসের উপরে? চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয় সুদ আসলের উপরে, সরল সুদ দেওয়া হয় শুধুমাত্র আসলের উপরে। সো সুদ আসল আছে এই যে সুদ আসলের উপরে। পরের প্রশ্ন, সুদের হার 10% হলে 500 টাকা 1 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে? সো সুদের হার 10%, ভবিষ্যৎ মূল্য, এটা মুখে মুখে করা যায় 550 হবে, তবুও দেখাই। ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু ইকুয়াল টু ইন্টু 1 প্লাস কত পার্সেন্ট? 0.10 হোল টু দি পাওয়ার 1 ইকুয়াল টু, ক্যালকুলেটর মান বসাবা তোমরা, দেখবা
তারপরে মান বসালে উত্তর আসবে হচ্ছিল 550 টাকা। কারণ ভাই এক বছরে 50 টাকায় হবে হচ্ছিল আরও 50 টাকা, আর বছর তো মাত্র একটা, চক্রবৃদ্ধিতে হওয়ার জায়গা নেই। সো 550 টাকা আছে, 550 ইজ দ্য অ্যান্সার। পরের প্রশ্ন, ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য নিচের কোন প্রক্রিয়াটি ব্যবহার করা হয়? ভবিষ্যৎ মূল্য বের করার জন্য যেটাকে ইউজ করি সেটা হচ্ছে আমরা চক্রবৃদ্ধিকরণ, আর বর্তমান মূল্য বের করার নিয়মকে বলা হয় বাট্টাকরণ। সো ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য নিচের কোন প্রক্রিয়া ব্যবহার করা হয়? বার্ষিক বাট্টাকরণ না, বার্ষিক চক্রবৃদ্ধিকরণ। ইয়েস, বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, জনাব কাশেম তার সঞ্চিত 2 লক্ষ টাকা 10% মুনাফায় 6 বছরের জন্য প্রাইম ব্যাংকে জমা রাখলেন। সো সে তার টাকাটা প্রাইম ব্যাংকে জমা রাখছে। তার মামা পরামর্শ দিয়েছিল ওই টাকায় জমি কিনলে 6 বছরে তার বিনিয়োগকৃত টাকার দ্বিগুণ হবে। সো তার মামা তাকে পরামর্শ দিছিল যে ভাই টাকাটা তুই দিয়ে জমি কেন, টাকা ডবল হবে, বাট সেইটা সে শোনে নাই। সে না শুনে কি করছে? সে না শুনে সেই টাকাটা 6 বছরের জন্য 10% সুদে প্রাইম ব্যাংকে জমা রাখছে। উদ্দীপক প্রশ্ন, জনাব কাশেম এই প্রাইম ব্যাংক থেকে 2 বছর পরে কত টাকা পাবে? অর্থাৎ রাখছে 6 বছর পরে, বাট প্রশ্ন আমাকে বলছে যে ভাই 2 বছর পরে কত টাকা পাবে, ইন্টু 1 প্লাস কত পার্সেন্ট রাখছে 0.10 হোল টু দি পাওয়ার 2। সো মুখে মুখে করলে এগুলো তো প্র্যাকটিস করতে গেলে 2,42,000 কথা, তবু একবার দেখে নেই। কারণ প্রথম বছরে 20,000, 2,20,000, পরের বছরে 22,000, 2,42,000 ইন্টু 1.1 হোল টু দি পাওয়ার 2, 2,42,000 টাকা। সো সে প্রাইম ব্যাংক থেকে 2 বছর পরে 2,42,000 টাকা পাবে। গেল। উদ্দীপক অনুযায়ী জনাব কাশেমের সুযোগ ব্যয় কত? সুযোগ ব্যয় কোনটা বলো তো? সুযোগ ব্যয় সে যেই বিনিয়োগটা হাতছাড়া করেছে। কোনটা হাতছাড়া করেছে? মামার ডিসিশন দেওয়ার যে ভাই তুই জমিতে বিনিয়োগ কর। জমিতে করলে কি হতো ভাইয়া? সেটা 6 বছরে দ্বিগুণ হইতো। 6 বছরে দ্বিগুণ হইতো মানে হচ্ছিল 12% সুদ পাইতো। সো সেইখানে তার সুযোগ ব্যয় হচ্ছিল 12%। রাইট উত্তর 12%। পরের প্রশ্ন, জনাব হাফিজ 5 বছর পরে 10 লক্ষ টাকা পাওয়ার আসে আজকে জনতা ব্যাংকে কিছু টাকা জমা রাখতে চাইলে ব্যাংক তাকে মাসিক 12% চক্রবৃদ্ধি প্রস্তাব দেয়। জনাব হাফিজকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে? ভাইয়া এন, এইটা ফিউচার ভ্যালু, এইটা হচ্ছিল আই, এবং মাসিক চক্রবৃদ্ধি এটা ছিল এম ইকুয়াল টু 12। সো আমার প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। আচ্ছা কত টাকা জমা রাখলে ভাই হাফিজ কত টাকা জমা রাখলে 5 বছর পরে 10 লক্ষ টাকা হবে? সো প্রেজেন্ট ভ্যালু এখানে কোন ফর্মুলা হবে? ফিউচার ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার এম এন ইকুয়াল টু ফিউচার ভ্যালু কত আছে? ফিউচার ভ্যালু আছে 10 লক্ষ টাকা। 10 লক্ষ 1 প্লাস কত পার্সেন্ট জানি ছিল? 12%। 0.12 ডিভাইডেড বাই এম এর মান কত? 12, যেহেতু মাসিক বলেছে। কয় বছর? 5 বছর। 5 ইন্টু 12, দেখি মান কত আসে। মান এখানে আসে 10 লক্ষ 1 প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার এম ইন্টু এন। বর্তমানে তাকে 5,50,449 টাকা নিতে হবে। সো তাকে বর্তমানে জমা দিতে হবে 5,50,449.6 বা সামথিং। সো বেসিক্যালি এইটা কোথায় আছে? এই যে ডি ইজ দ্য রাইট আনসার। সো ডি হবে এখানে রাইট। ওকে, পরের প্রশ্ন, বার্ষিক সুদের হার 5% হলে 1 বছর পরে 1,000 টাকার বর্তমান মূল্য কত? একইভাবে ভাই প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস কত 0.05 ডিভাইড বাই কত, সরি এখানে তো বার্ষিক চক্রবৃদ্ধি 1 প্লাস 0.05 হোল টু দি পাওয়ার কয় বছর? 1 বছর। সো আমাদের কি হবে? 952.38। সো 952.38 কোথায়? এই যে রাইট উত্তর। পরের প্রশ্ন, জনাব সানি 3 বছর পরে 2 লক্ষ টাকা পাওয়ার আশায় 10% সুদে ব্যাংকে টাকা জমা রাখেন। ওকে,
তার এক আত্মীয় তাকে প্রস্তাব দিল ওই টাকা তার ব্যাংকে জমা রাখলে 8 বছর পরে দ্বিগুণ হবে। ওকে, সো প্রথম প্রশ্ন, জনাব সানি 3 বছর পরে 2 লক্ষ টাকা পাওয়ার আশায় 10% সুদে ব্যাংকে টাকা জমা রাখে। সো প্রেজেন্ট ভ্যালু কত হচ্ছে? 2 লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে 1 প্লাস কত পার্সেন্ট টাকা রেখেছে সুদে? 10%, 0.10 হোল টু দি পাওয়ার কত? 3 বছর। সো বর্তমানে কয় টাকা রাখবে দেখা যাক। বর্তমানে তাকে 1,50,262.96 টাকা রাখতে হবে। 1,50,262 বা 63, ইয়েস, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বর্তমানে তাকে ব্যাংকে জমা রাখতে হবে এত। এখন আরেকটা এখানে প্রশ্ন আছে, সেটা হচ্ছিল দেখো, এক আত্মীয় প্রস্তাব দিল ওই টাকা তার ব্যাংকে জমা রাখলে 8 বছরে দ্বিগুণ হবে। 8 বছরে দ্বিগুণ হবে মানে কি বলো তো? 8 বছরে দ্বিগুণ হবে মানে 8×9=72, মানে 9% লাভ পাবে। অর্থাৎ জনাব সানি 3 বছর পর এত টাকা সুদে ব্যাংকে জমা রাখে, এইখানে সে পাচ্ছে 10% সুদ, বা তার আত্মীয় তাকে বলেছে ভাইয়া আরেক ব্যাংক অর্থাৎ আত্মীয়র ব্যাংকে জমা রাখলে 8 বছরে টাকা ডবল হয়ে যাবে। 8 বছর টাকা ডবল হবে মানে প্রত্যেক বছর সে 9% সুদ পাচ্ছে। ঠিক আছে, এইখানে আমাদের পরের অপশন বলেছে জনাব সানির সুযোগ ব্যয় 9%, সত্যি? ইয়েস সত্যি। কারণ কি, তার আত্মীয় যে টাকা রাখতে বলছিল ওইখানে 8 বছরে দ্বিগুণ হবে মানে 9%। সো সেটা সে করে নাই, সুযোগ ব্যয় 9%, সত্য কথা। বিনিয়োগ সিদ্ধান্ত সঠিক। জনাব সানি কিন্তু তার আত্মীয়র কাছে টাকা রাখেনি, রাখছে হচ্ছিল নিজের পছন্দ মতো ব্যাংকে, এবং সেইটাকে সে সঠিক করছে কারণ তার আত্মীয় দিত 9%, কিন্তু সে যেখানে টাকা রাখছে সেটা পাইছে 10%, লাভ বেশি না? সো বিনিয়োগের সিদ্ধান্ত সঠিক, ইয়াস। আত্মীয়র পরামর্শ গ্রহণ করা উচিত ছিল না, করলে লস হইতো। রাইট উত্তর এ অ্যান্ড 1 আর 2। ঠিক আছে, পরের প্রশ্ন, বাট্টাকরণের মাধ্যমে আমরা কোনটা করি? বাট্টাকরণের মাধ্যমে আমরা বর্তমান মূল্য নির্ণয় করি। সো বর্তমান মূল্য বের করি। জনাব শিমুল একজন ব্যবসায়ী, তিনি মাসিক 3% সুদে 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখেন। এখানে এম এর মান কত ভাই? তিনি মাসিক 3% সুদে, মাসিক মানে ভাই এম = 12। রাইট উত্তর বি। চক্রবৃদ্ধিতে এম এর মান নির্ণয় করো, অর্থাৎ ত্রৈমাসিক মানে প্রতি 3 মাস অন্তর, মানে এম এর মান = 4। ওকে, সো এখানে কি বলছে ভাই? মাসিক 3% সুদে ত্রৈমাসিক হইলে কি হবে? সো আমরা জানি EAR বা EAR ধরি = 1 প্লাস I/M হোল টু দি পাওয়ার M - 1 ইন্টু 100। আই এর মান কত? আই এর মান ছিল, এটা কিন্তু ও একটা উদ্দীপকের প্রশ্ন আর একটা। সো 0.03, সরি আগে তো 1 প্লাস I/M, 1 প্লাস 0.03 I/M এর মান কত ছিল? এম এর মান ছিল 4 হোল টু দি পাওয়ার 4 -1 ইন্টু 100। 100 দেওয়া মানে পার্সেন্টেজে বের করা। ঠিক আছে, সো 1 প্লাস 3.034 বলতে পারি। সো আমাদের মানটা আমি দেখো একটা পুরো ভুল করে ফেললাম। এইখানে আমাকে EIR বের করতে বলে নাই ভাই, আমি অপশনই দেখিনি, আমি ভুল পড়েছি। ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে এম এর মান কি হবে ভাই? ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে এম এর মান তো 4 হবে। আমি কি করে ফেললাম? আমি প্রকৃত সুদের হার বের করে ফেলেছি, দেখেছো? উত্তর অপশনে গিয়ে কি রে ভাই, অপশন তো নাই। যাই হোক, তোমাদের ম্যাথটা শিখিয়ে দেওয়া হলো। ঠিক আছে, গেল। EAR এর পূর্ণরূপ কি? ইফেক্টিভ অ্যানুয়াল রেট। আমি একটু আগেই এই কাজটা ভুলে করে ফেলেছি, ভালো হলো তোমাদের একটা ম্যাথ প্র্যাকটিস হলো। ওকে, সো EAR এর পূর্ণরূপ কি? ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ভাই এক্সেসও হবে না,
ইকুয়াল হবে না, ইফেক্টিভ অ্যানুইটি রেট, অ্যানুয়াল রেট, ইয়াস এইটাই হবে। অনেক সময় যেটা বলেছিলাম ভাই অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে একই দিয়ে দেয়, একটা এস বা একটা ছোট স্পেলিং ভুল করে দেয় ভাই, সেখানে কিন্তু উত্তর আমাদের চেঞ্জ হয়ে যায়। পরের প্রশ্ন, গ্রামীণ ব্যাংক থেকে মিস মল্লিকা মাসিক 1% হারে চক্রবৃদ্ধি সুদ গ্রহণ করে, এতে বার্ষিক সুদ হয় 12%। গ্রামীণ ব্যাংক থেকে সংগৃহীত মিসেস মল্লিকার ইএআর পরিমাণ কত? এইবার ইএআর করতে হবে, আগের বারের মতো ভুল করবো না, এবার আসলে ইএআর লাগবে, ঠিক আছে? সো ইএআর ইকুয়াল টু 1 প্লাস I/m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস আই এর মান কত ভাইয়া? মাসিক 1%, আমার তো লাগবে বার্ষিক সুদের হার 12, এবং যেহেতু আমাকে মাসিক আকারে দেয়, সো এখানে এম এর মান হচ্ছিল 12, সো 0.12 ডিভাইডেড বাই 12 মাইনাস 1। ইকুয়াল টু 0.1268, বা এটাকে মানে রাউন্ড আপ মানে পার্সেন্টেজ আনলে 12.68%। সো 12.68 কোথায়? এই যে 12.68% গেল। এরপরে ইএআর নির্ণয় কোন সূত্র, এআর নির্ণয়ের সূত্র কোনটি অথবা প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র কোনটি? 1 প্লাস I/m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 100। তো এইখানে দুইটাই প্লাস করেছে, দুটোটাই ভুল, এইটাও প্লাস ভাই এইটাও ভুল। সো রাইট উত্তর একটাই আছে, 1 প্লাস I/m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 100। সো রাইট উত্তর সি। সো এরই মাধ্যমে আমাদের কিন্তু এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা প্র্যাকটিস করলাম। এই টাইপের এমসিকিউ বারংবার আমাদের বোর্ড পরীক্ষা আসে, সো এরকম এমসিকিউ বারবার যে প্র্যাকটিস করি, শুধুমাত্র এই কটা না, এরকম টাইপের আরও এমসিকিউ ইনশাল্লাহ আমরা আমাদের বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে একদম সকল প্রশ্ন রাইট করতে পারবো। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব আমাদের ফাইন্যান্স ও ব্যাংকিংয়ের অধ্যায় 6-এর মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। চলো শুরু করি। প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত প্রক্রিয়াকে কি বলে? কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত প্রক্রিয়াকে বলা হয় মূলধন বাজেটিং বা মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। উত্তরে কি আছে? মূলধন বাজেটিং, রাইট উত্তর। পরের প্রশ্ন, নিচের কোনটির মাধ্যমে নগদ বহিঃপ্রবাহ ঘটে? বহিঃপ্রবাহ মানে কি ভাইয়া? প্রতিষ্ঠান থেকে অর্থ চলে যায়। মুনাফার মাধ্যমে অর্থ আসে, বিক্রয়, ভাড়াপ্রাপ্তি, তিনটার মাধ্যমে অর্থ কোম্পানিতে আসে, অবচয়ের মাধ্যমে চলে যায়। সো রাইট উত্তর বি। মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ কয়টি? মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ 3টি। প্রথমে নগদ প্রবাহ প্রাক্কলন করতে হবে। আমি যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করব, প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ করব বিভিন্ন প্রকল্পে, টাকা পরিমাণ কোন বছর কেমন টাকা আসবে, নগদ প্রবাহ প্রাক্কলন করতে হবে। বাট্টার হার ধরতে হবে একটা, ভাই আমার সুদের হার কত টাকা ধরে আমি সকল ডিসিশন নিব। লাস্টলি মূলধন বাজেটিংয়ে যে বিভিন্ন প্রক্রিয়া আছে বা ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করা। সো ধাপ 3টি। পরের প্রশ্ন, নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কি পাওয়া যায়? আমরা এই প্রশ্নটা অনেকবার আসে। সো নিট মুনাফা সাথে আমরা যোগ করি অবচয়। অবচয় যোগ করলে আমরা পাই হচ্ছিল নগদ আন্তঃপ্রবাহ। ধরে নাও আমাদের নিট মুনাফা হচ্ছিল এখানে 50 টাকা, অবচয় মনে করো 20 টাকা। ইন দ্যাট কেস আমার নগদ আন্তঃপ্রবাহ হবে 70 টাকা। সো আমাদের এইটা কিন্তু ভালো মতো মাথায় রাখতে হবে, কারণ মাঝে মধ্যে প্রশ্ন করে নগদ আন্তঃপ্রবাহ এবং নিট মুনাফার পার্থক্যকে কি বলা হয়? অবচয় বলা হয়। কারণ কি ভাই, নগদ আন্তঃপ্রবাহ থেকে নিট মুনাফা মাইনাস করলে আমরা কিন্তু এই যে 70 থেকে 50 মাইনাস করলে 20 পাবো, অথবা নগদ আন্তঃপ্রবাহ থেকে অবচয় বাদ দিলে কি পাওয়া যায়? নিট মুনাফা। সো নিট মুনাফা এবং অবচয় অর্থাৎ আমি জাস্ট একটা র্যান্ডম মান নিয়ে ধরতেছি, মনে করো 50 যোগ 20 ইকুয়াল টু 70। সো 70 এবং 50-এর মাইনাস মানে পার্থক্য কি বলে? 20 বলে। বা 70 এবং 70 থেকে 20কে মাইনাস করলে কি পাওয়া যায়? 50কে পাওয়া যায়। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু নিট মুনাফা, অবচয়, নগদ আন্তঃপ্রবাহ নিয়ে প্রচুর প্রশ্ন হয়, মাথায় রাখতে হবে। এখানে করছে নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কোনটি পাওয়া যায়? নিট মুনাফার সাথে অবচয় যোগ মানে 50-এর সাথে 20 যোগ করলে আমরা 70 পাচ্ছি। 70 হচ্ছিল নগদ আন্তঃপ্রবাহ আছে
ইয়েস, নগদ আন্তঃপ্রবাহ। পরের প্রশ্ন, নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধান থেকে কী পাওয়া যায়? মাত্রই বললাম, এই যে নগদ আন্তঃপ্রবাহ এবং নিট মুনাফার ব্যবধান পার্থক্য, মানে 70 এবং 50-এর ব্যবধানে কি পাওয়া যায়? 20কে পাওয়া যায়। 20 কোনটা? অবচয়। সো রাইট উত্তর হবে অবচয়। এই দেখো, মোট অবচয়। পরের প্রশ্ন, নিট মুনাফার সাথে কোনটি যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়? একই রকম প্রশ্ন ঘুরায় ফিরে, এবং দেখো কতবার করে বোর্ডে আসে, প্রচুর বার এই প্রশ্নটা আসে, তোমাদের ক্ষেত্রে আসতে পারে, ভালো মতন দেখবা। সো নিট মুনাফার সাথে কোনটি যোগ করলে, অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাই। সামিয়া লিমিটেডের অর্থ ব্যবস্থাপক জনাব মাসুম একটি নতুন প্রকল্পে বিনিয়োগের লাভজনকতা নির্ণয় করতে চান। তিনি পরপর 4 বছরে মুনাফার সাথে অবচয় যোগ না করেই মোট মুনাফাকে 4 দ্বারা ভাগ করলেন, কিন্তু মোট বিনিয়োগকে 2 দ্বারা ভাগ করলেন। মোট মুনাফাকে 4 দ্বারা, 4 বছরের প্রকল্প, মোট মুনাফাকে 4 দ্বারা ভাগ করছে, মানে গড় নিট মুনাফা বের করেছে, এবং বিনিয়োগকে 2 দ্বারা ভাগ করেছে। বিনিয়োগকে 2 দ্বারা ভাগ করলে গড় বিনিয়োগ পাওয়া যায়। গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ কি পাওয়া যায়? গড় মুনাফার হার বা ARR। সো জনাব মাসুম কোন পদ্ধতি অবলম্বন করেছে? ARR পদ্ধতি, গড় মুনাফার হার আছে। ইয়েস, প্রথমে আছে গড় মুনাফার হার পদ্ধতি। পরের প্রশ্ন, সেম প্রশ্ন, উদ্দীপকে নির্দেশিত পদ্ধতিটির সীমাবদ্ধতা কী কী? আচ্ছা, ল্যাকিংস কী কী? অর্থের সময় মূল্য উপেক্ষিত, হ্যাঁ, অর্থের সময় মূল্য বিবেচনা করে না এই পদ্ধতি। সকল নগদ প্রবাহের মূল্য সমান, ইয়েস। প্রথম বছর যে টাকা পাবো এইটার ভ্যালু 1, 2 বছর পরের যে টাকা পাবো ওইটার আজকের ভ্যালুও সেম। কোনো সময়ের সাথে সাথে যে মূল্যে কম বেশি হয় অর্থের সময় মূল্য, এইটা কিন্তু কনসিডার করে না। অর্থাৎ এই পদ্ধতির একটা সীমাবদ্ধতা হলো সকল নগদ প্রবাহের মূল্য সমান থাকে। এটাও সত্যি। মুনাফা ও বিনিয়োগকে ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করা হয়, বা এটা কোনো সীমাবদ্ধতার মধ্যে পড়ে না। সো সীমাবদ্ধতা হচ্ছিল 1 এবং 2। রাইট উত্তর 1 and 2। পরের প্রশ্ন, ARR অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন আমাদের ফুল ফর্ম। সো অ্যাকাউন্টিং অ্যাকচুয়াল অ্যানুয়াল অ্যাকুমুলেটেড, রাইট উত্তর এটাই হবে, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। পরের প্রশ্ন, মূলধন বাজেটিং নিচের কোনটির সাথে জড়িত? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, যেখানে আমাদের অনেক বড় পরিমাণ খরচ যায়। জমি ক্রয়, পণ্য ক্রয়, পণ্য মূল্য নির্ধারণ, পণ্যের মাত্রা, যেগুলো তো সবাই শর্ট টার্ম অ্যাক্টিভিটি, এগুলো কিছুই না। জমি ক্রয়, রাইট উত্তর এ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের উপরে কি নির্ভর করে? ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য, ব্যবসায় প্রতিষ্ঠানের পরিকল্পনা, ব্যবসায় প্রতিষ্ঠানের টিকে থাকা। অবশ্যই ভাই, বিনিয়োগ ভালো হলে প্রতিষ্ঠানের সাফল্য এবং টিকে থাকা এই দুইটাই করবে। কোম্পানির পরিকল্পনা, দ্যাটস আ ডিফারেন্ট থিং। উত্তর 1 and 3। পরের প্রশ্ন, মূলধন বাজেটিংয়ের ব্যর্থতার দায়ভার কে নেবে? প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক এর ব্যর্থতার দায়ভার নেবে। সো ব্যবস্থাপক, এই যে অর্থ ব্যবস্থাপক আছে। পরের প্রশ্ন, লিমা নিজস্ব অর্থায়নে আরোগ্য নিকেতন নামে একটি নার্সিং হোম প্রতিষ্ঠা করেন। ওকে, মূলধন বাজেটিংয়ের মাধ্যমে সেই কোন ডিসিশন নেবেন? যেটা লং টার্ম ডিসিশন। কোনটা? ওষুধ ক্রয় না, মূল্য নির্ধারণ না, প্যাড তৈরি না, এক্সরে মেশিন ক্রয়। ইয়েস, এইটা কিন্তু অনেক এক্সপেন্সিভ লং টার্ম ইনভেস্টমেন্ট। সরি, আমি কাটা দিলাম কেন? এইটা ঠিক হবে। সো এক্সরে মেশিন ক্রয়। ছাপাখানার ব্যবস্থাপক জনক তারিক মূলধন বাজেটিংয়ের সাহায্যে কোনটা করবে ভাই? যেটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, ক্রয়, ছাপানো, ইয়েস, ছাপানোর যন্ত্র ক্রয়। নিচের কোনটির মাধ্যমে নগদ বহিঃপ্রবাহ ঘটে? টাকা চলে যায়। মুনাফা, অবচয়, ইয়েস, অবচয় ইজ দ্য রাইট অ্যান্সার। নগদ আন্তঃপ্রবাহ থেকে মোট অবচয় বাদ দিলে, ওই যে 50 নিট মুনাফা যোগ অবচয় নগদ আন্তঃপ্রবাহ, বলছে নগদ আন্তঃপ্রবাহ থেকে মোট অবচয় বাদ দিলে কি পাওয়া যায়? বাদ দিলে পাওয়া যায় 50। আমাদের উদাহরণ অনুযায়ী 50 ছিল কি? নিট মুনাফা। উত্তর হবে নিট মুনাফা। ইয়েস। পরের প্রশ্ন, একটি প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগ 90,000 টাকা হলে ওই প্রকল্পের গড় বিনিয়োগ কত? আমরা জানি প্রারম্ভিক বিনিয়োগকে 2 দিয়ে ভাগ করলে আমরা গড় বিনিয়োগ পাই। গড় বিনিয়োগ হবে 90,000 ভাগ 2, 45,000। 45,000 আছে? 45,000 আছে। পরের প্রশ্ন, রবি তার ছেলের জন্য 30,000 টাকা দিয়ে একটি হুইল চেয়ার ক্রয় করেছেন, যার আগামী 7 বছর তার ব্যবসা হতে 5,000 টাকা করে আন্তঃপ্রবাহ ঘটবে। অর্থাৎ 30,000 টাকা বিনিয়োগ করছে এবং এর জন্য আগামী 7 বছর প্রত্যেক বছর 5,000 টাকা করে পাবে। টাকা কয় বছরের মধ্যে আসবে? কাটাকাটি করলে 6 বছর হবে। উত্তর 6 বছর, ইয়াস আছে। পরের প্রশ্ন, মূলধন বাজেটিংয়ের সবচেয়ে সহজ ও জনপ্রিয় পদ্ধতি কোনটা? সবচেয়ে সহজ ও জনপ্রিয় পদ্ধতি হচ্ছিল পে ব্যাক সময় পদ্ধতি। সো পে ব্যাক সময় পদ্ধতি।
কালীন প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ কালনী প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৬০,০০০ টাকা, যা আগামী ৫ বছর বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে ৮০,০০০, ৮,০০০, ১২,০০০, ২৫, ২০, ২১। কালীন প্রকল্পের তৃতীয় বছরে ক্রমযোজিত নগদ প্রবাহ কত? ক্রমযোজিত কত হয়? এটা হচ্ছিল ৮,০০০, এটা হচ্ছিল ১২,০০০, ১৮ আর ১২ হবে ২০,০০০, ২০ আর ২৫ ৪৫,০০০। সো তৃতীয় বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ হবে কত? 45,000। পরের প্রশ্ন, পে ব্যাক সময় কত? আমরা এখানেই করি। ৪৫,০০০ আর ২০,০০০ কত হয়? ৪৫ আর ২০ ৬৫ আর ২১ ৮৬। ১ ২ ৩ ৪ ৫। আমাদের এখন যদি মানগুলা বসাই, আমাদের বিনিয়োগ কত? ৬০,০০০। তো ৬০,০০০ হলে এইটা হবে সি, এইটা হবে এ, আর এটা হচ্ছিল ডি। সো আমাদের ফর্মুলা অনুযায়ী কি হবে? পে ব্যাক পিরিয়ড ইকুয়াল টু এ প্লাস এনসিও, যেটা বিনিয়োগ মাইনাস সি ডিভাইডেড বাই ডি। ইকুয়াল টু মান বসা, ইকুয়াল টু এর মান কত? ৩ যোগ বিনিয়োগ ৬০,০০০, সি এর মান কত? ৪৫, ডি এর মান কত? ডি এর মান ছিল ২০,০০০। সো ৩.৭৫ হবে নাকি? আমরা কি ভুল করলাম? ২০,০০০, আচ্ছা দেখি একটু, ৮,০০০, ২০, $3.75 উত্তর হয়। বার্ষিক আন্তর্জাতিক যথাক্রমে ৮, ১২, ২৫, ২০, ২১ হলে পেব্যাক সময় কত? এখানে উত্তরটা আমার মনে হচ্ছে ভুল আছে, ৩.৭৫ উত্তর হওয়া উচিত। ঠিক আছে, গেল। সো কাছাকাছি যেহেতু এইটা উত্তর, হয়তো এখানে বোর্ডের প্রশ্নে ভুল ছিল, কাছাকাছি যেটা হবে সেটাই যাবে 3.9। পরের কোনটি সরল ও জনপ্রিয় মূলধন বাজেটিং পদ্ধতি? মাত্রই বললাম পেব্যাক পিরিয়ড সরল এবং জনপ্রিয় মূলধন বাজেটিং পদ্ধতি। মূলধন বাজেটিংয়ের পদ্ধতি কয়টি? আমরা মূলত আমাদের বইয়ে 2 রকম মূলধন বাজেটিংয়ের পদ্ধতি শিখেছি, 2টি। তবে তোমরা আগামীতে যখন এইচএসসি উঠবা তখন মোট 4টা শিখবা। আমরা এসএসসিতে 2টা শিখেছি, হচ্ছিল ARR, PBP। অ্যাকচুয়ালি আমাদের আরও 2টা আছে, NPV, IRR। সো আমরা যখন এইচএসসিতে উঠবো তখন আমরা সবগুলো পদ্ধতি দেখব। সো তখন মূলত আমরা এই 4টি পদ্ধতি দেখবো। এর বাইরে আরও 2-1টা আছে, বাট মূলত এই 4টাই কিন্তু করানো হয়। পরের প্রশ্ন, পেব্যাক সময় নির্ণয়ের সূত্র কোনটা? পেব্যাক সময় নির্ণয় 2টা সূত্র আছে। একটা হচ্ছিল ভাই যদি প্রতি বছর সমান হয় তাহলে একটা, যদি প্রতি বছর নগদ প্রবাহের পরিমাণ সমান হয় তখন আরেকটা হবে। সো এইখানে আমাদের প্রতি বছর সমানের সূত্রই দিয়েছে, শুধুমাত্র ভাগ দিয়ে। যদি সমান না হতো তাহলে এটা হতো A প্লাস NCO মাইনাস C ডিভাইডেড বাই ডি। বা তোমরা হয়তো বাংলায় বইয়ে বাংলা লিখে দেওয়া আছে যে বিনিয়োগ, তারপরে বিনিয়োগের থেকে ছোট পরিমাণ ক্রমযোজিত নগদ প্রবাহের মানটা, এরকম তোমাদের বইয়ের ডিফারেন্ট নাম থাকতে পারে। বাট যদি ভিন্ন আকারে হয় তাহলে এই ফর্মুলা। যদি প্রত্যেক বছর সেম হয় একই পরিমাণ টাকা, তাহলে বিনিয়োগ ডিভাইড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। বিনিয়োগ এই যে বার্ষিক নগদ প্রবাহের পরিমাণ। পরের প্রশ্ন,
অর্থায়নের সাফল্যের চাবিকাঠি হচ্ছিল মূলধন বাজেটিং। লাইনটা তোমাদের বইয়ে এক্সপ্লিসিটলি বলা আছে, সো বইয়ের হুবহু লাইন মূলধন বাজেটিং। পরের প্রশ্ন, নিচের কোনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া? বিনিয়োগের মূল্যায়ন প্রক্রিয়াকে বলা হয় মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং আছে। মোট মুনাফা থেকে কর বাদ দিলে কি পাওয়া যায়? মোট মুনাফা থেকে কর বাদ দিলে আমরা নিট মুনাফা পাই। সো রাইট উত্তর নিট মুনাফা। পরের প্রশ্ন, প্রতিষ্ঠানের মোট ব্যয়ের মাধ্যমে কোনটি নির্ণয় করা হয়? প্রতিষ্ঠানের মোট ব্যয়ের মাধ্যমে, ব্যয় মানে টাকা চলে যাচ্ছে, টাকা চলে যাওয়া মানে বহিঃপ্রবাহ, সো নগদ বহিঃপ্রবাহ নির্ণয় করা হয়। ঠিক আছে। মূলধন বাজেটিংয়ের ধাপ কয়টা? আমরা শুরুতেই একটা জায়গায় বলেছি মূলধন বাজেটিংয়ের 3টা ধাপ রয়েছে। ঠিক আছে। রহিম এন্টারপ্রাইজ 35,000 টাকা দিয়ে একটি মেশিন কিনতে চান। মেশিনটির আয়ুষ্কাল 3 বছর এবং আয়ুষ্কাল শেষে কোনো অবশিষ্ট মূল্য নেই। মেশিন প্রতি বছর নিট মুনাফা পাওয়া যাবে যথাক্রমে 5,000, 4,000, 6,000। মেশিনটির বাৎসরিক অবচয় কত? বাৎসরিক অবচয় মানে 35,000 ভাগ 3। সো 35,000 ভাগ 3, কারণ আমার বিনিয়োগ কত? 35,000, 3 বছর চলবে, তাহলে হবে হচ্ছিল 11,666.67, 11,666 টাকা। পরের প্রশ্ন সেম জিনিস, গড় বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফার হার কত? তো আমাদের গড় বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফার মানে বেসিক্যালি ARR বের করা লাগবে। এর জন্য আমার গড় মুনাফার হার কত হবে? কি কি আছে? 5,000, 4,000, 6,000। 3 বছর এটার গড় করলে দেখবা 5, 4, 6, 5,000 হবে, কজ 5,000 মিডিলে আছে। আর বিনিয়োগ কত? 35,000 ভাগ 2 কত হয়? 17,500। 17 দুগুণ 34। ওকে, সো আমাদের ইন দ্যাট কেস ARR হবে 5,000 ভাগ 17,500 ইন্টু 100। সো 28.57 আমাদের গড় মুনাফার হার, 28.57। কোনটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত? মূলধন বাজেটিং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত। এরই মাধ্যমে আমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা কভার করলাম। তোমরা যদি এই টাইপের এমসিকিউ প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এই অধ্যায় থেকে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষায় কোনো উত্তর ভুল করবে না। দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে। চলো এবার আমরা দেখে নেই ফাইন্যান্স এবং ব্যাংকিংয়ের অধ্যায় 5, ঝুঁকি এবং অনিশ্চয়তা। সো এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, এবং এই প্যাটার্নের কোশ্চেনগুলো যদি তুমি এই চ্যাপ্টার থেকে সলভ করো, এবং এই চ্যাপ্টারে কিছু ম্যাথের কোশ্চেনও আছে, খুব সহজ আছে, খুব ইজিলি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারবে। সো এই কোশ্চেনগুলো কিন্তু যদি তুমি সলভ করো, তাহলে তোমার পরীক্ষার এই প্যাটার্নের কোশ্চেনগুলো তুমি খুব সহজে ধরতে পারবা এবং ক্যালকুলেশনটাও ইজি হবে। আমাদের প্রথম কোশ্চেন, ঝুঁকি এবং অনিশ্চয়তার পার্থক্যের জায়গা কোনটা? আমরা জানি ঝুঁকি এবং অনিশ্চয়তা এক না। ঝুঁকি হচ্ছে যেটা পরিমাপ করা যায়, অনিশ্চয়তা হচ্ছে যেটা পরিমাপ করা যায় না। ঝুঁকি হচ্ছে যেটা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে কমানো যায়, কিন্তু অনিশ্চয়তা যেহেতু পরিমাপ করা যায় না, আমরা এটাকে কোনোভাবেই কমাতে পারবো না। তাহলে এখানে আমাদের উত্তর হবে নিয়ন্ত্রণযোগ্যতা এবং পরিমাপযোগ্যতা, এই দুইটা। কারণ ঝুঁকি আর এবং অনিশ্চয়তাকে ডিফারেন্সিয়েট করে হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য কিনা এবং পরিমাপযোগ্য কিনা। সো এই দুইটা হচ্ছে আমাদের উত্তর। সো প্রথম কোশ্চেনের উত্তর হবে আমাদের 1 এবং 2। মুনাফার প্রভাবের ক্ষেত্রে এদের মধ্যে পার্থক্য করা যায় না। ওকে, সেকেন্ডটা দেখে নেই। সেকেন্ড হচ্ছে ঝুঁকি হ্রাস করা যায় কিভাবে? ঝুঁকি হ্রাস করা যায় কোন কোন পয়েন্ট ব্যবহার করে? সঠিক পরিকল্পনার মাধ্যমে, প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস করে, বিভিন্ন কৌশল অবলম্বন করে। আমরা জানি ঝুঁকিটা পরিমাপযোগ্য এবং পরিহারযোগ্য। আমরা চাইলে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঝুঁকিকে কমাতে পারবো। সো এইটা আমাদের একটা উত্তর হবে, এবং সেই সাথে সঠিক পরিকল্পনা গ্রহণ করলেও কিন্তু ঝুঁকি কমানো যায়, কিন্তু প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস করাটা ঝুঁকি কমানোর কোনো উৎস বা পদ্ধতি হতে পারে না। সো উত্তর হবে আমাদের 1 এবং 3। এরপরে 3 নাম্বার কোশ্চেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসার সম্প্রসারণের ফলে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়?
আমরা জানি যখন তুমি ব্যাংক থেকে লোন নাও তোমাকে দায় পরিশোধের একটা বাধ্যবাধকতা সৃষ্টি হয়, তোমাকে এখানে সুদ পরিশোধ করতে হবে নিয়ম মতো এবং মেয়াদ শেষে আসল পরিশোধ করতে হবে। সো এইরকম সোর্স থেকে যদি তুমি টাকা সংগ্রহ করো সেক্ষেত্রে তোমাকে যেই ঝুঁকির মোকাবেলা করতে হবে সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। আমরা জানি দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে, এবং যখন তুমি ব্যাংক থেকে লোন নিবা তোমার একটা দায় তৈরি হবে এবং এটা পরিশোধের অক্ষমতা থেকে তোমার আর্থিক ঝুঁকি সৃষ্টি হবে। এরপর ফোর্থ কোশ্চেন, পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? এইটা কিন্তু আমাদের অনেকগুলো বোর্ডে আসছে এবং এই সবগুলো কোশ্চেনই কিন্তু রিপিটেড কোশ্চেন যেগুলো বিভিন্ন বোর্ডে এসে থাকে। পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা, আমরা জানি পরিচালনা খরচের পরিশোধের অক্ষমতা থেকে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়। আমাদের পরিচালনার মধ্যে দৈনন্দিন কাঁচামাল ক্রয়, বিভিন্ন বিল প্রদান, অফিস খরচ, এগুলোর জন্য যদি আমার কাছে টাকা না থাকে তাহলে বুঝতে হবে আমি ব্যবসায়িক ঝুঁকিতে আছি। এরপর পরিচালন ব্যয় স্থায়ী খরচের পরিমাণ বেশি হলে কোন ঝুঁকির সৃষ্টি হয়? অপশন আর্থিক, তারল্য, ব্যবসায়িক, সুদের হার। আমরা জানি যখন তুমি পরিচালন ব্যয় স্থায়ী খরচের পরিমাণ বাড়াবা তোমার রেগুলারের খরচটা কিন্তু অনেক বেশি হবে এবং স্থায়ী খরচ বাড়লে ব্যাপক সম্ভাবনা আছে যে তুমি তোমার প্রতিষ্ঠানে এখন যেই পরিমাণ টাকা আছে সেটা দিয়ে তুমি তোমার খরচগুলো নির্বাহ করতে পারবে না, তখন তোমার প্রতিষ্ঠানের সৃষ্টি হবে ব্যবসায়িক ঝুঁকি। এরপর এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায় কোন ঝুঁকি বেশি? এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা তোমাদের বইয়ে ডাইরেক্টলি অ্যান্সার দেওয়া নেই, সো এটার অ্যান্সারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যান্সার হচ্ছে তারল্য ঝুঁকি। এক মালিকানা এবং অংশীদারি ব্যবসার মালিকরা তারল্য ঝুঁকি বেশি ফেস করে। তারল্য ঝুঁকিতে মূলত যেই টাকাটা আমরা ইনভেস্ট করি বা যেখানে আমরা ইনভেস্ট করি সেটা থেকে দ্রুত ক্যাশ করতে না পারার যে ঝুঁকি। ফর এক্সাম্পল, তুমি একটা বন্ড কিনছো 1000 টাকা দিয়ে, কিন্তু এটা বর্তমানে মার্কেটে ভালো চলতেছে না, এই জন্য বিক্রয় করতে গেলে পাবা 900 টাকা, তাহলে কিন্তু তুমি যথাযথ অ্যামাউন্টে এটাকে ক্যাশ করতে পারো নাই। যদি এরকম হয় সেক্ষেত্রে উত্তর হবে তারল্য ঝুঁকি। বন্ডে বিনিয়োগকারীকে কোন ঝুঁকির সম্মুখীন হতে হয়? বন্ডে বিনিয়োগ করলে তাকে সুদের হারের ঝুঁকির সম্মুখীন হতে হয়। কেন? কারণ সুদের হারের ওঠানামার সাথে বন্ডের বাজার মূল্যের সম্পর্ক আছে। সো আমরা জানি সুদের হার বাড়লে বন্ডের বর্তমান মূল্য বা বাজার মূল্য কমে, আর যদি সুদের হার কমে বাজার মূল্য বাড়ে। সো এই যে বিপরীত সম্পর্কটা, এটা হচ্ছে সুদের হারের ঝুঁকি। এরপর যে প্রতিষ্ঠানের ঋণ মূলধন বেশি সেই প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি বেশি। যেই প্রতিষ্ঠানের ঋণ মূলধন বেশি, যারা বেশি বেশি বিভিন্ন বাইরের সোর্স থেকে লোন নেয় তাদের কিন্তু দায় পরিশোধের একটা টেন্ডেন্সি থাকে এবং দায় পরিশোধের বাধ্যবাধকতা থাকে, সেই ক্ষেত্রে তোমার কিন্তু আর্থিক ঝুঁকি বেশি হবে। এরপর কোম্পানি কখন দেউলিয়া হয়? কোম্পানি দেউলিয়া হয় দায় পরিশোধে ব্যর্থ হলে। এটার একটাই উত্তর। বাকিগুলো দেখলে তোমার কাছে মনে হবে যে এগুলোও তোমার দেউলিয়া হওয়ার এক একটা কারণ হতে পারে, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে যদি তুমি দায় পরিশোধ করতে না পারো। তোমার ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, সুদের হারের ঝুঁকি থাকবে, কম বা বেশি থাকবে। এখন ঝুঁকি থাকলে তার মানে কিন্তু এটা না যে আমার প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাবে। ঝুঁকি থাকবে, তোমার সেই অনুযায়ী মুনাফা হবে এবং তুমি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে ঝুঁকিটা কমাইতে পারবা। কিন্তু যখন তুমি একদম দায় পরিশোধে ব্যর্থ হয়ে যাবা তোমার প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাবে। এরপরে 10 নম্বর প্রশ্ন, খুবই সহজ কিন্তু অনেকবার এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে। আদর্শ বিচ্যুতির বড় মান কি নির্দেশ করে? আমরা জানি আদর্শ বিচ্যুতির বড় মান নির্দেশ করে বেশি ঝুঁকি, তাহলে সেই সাথেই বলে রাখি আদর্শ বিচ্যুতির ছোট মান নির্দেশ করে কম ঝুঁকি। এরপর বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যাশা থেকে প্রাপ্তির ব্যবধান হওয়ার সম্ভাবনা থেকে কিসের সৃষ্টি হয়? বিনিয়োগ থেকে যখন তোমার প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে ডিফারেন্সটা থাকবে, ফর এক্সাম্পল তুমি প্রত্যাশা করতেছো 15% প্রফিট আর তুমি প্রাপ্তি বা তোমার অ্যাকচুয়ালি তুমি প্রফিট করলা হচ্ছে 10%, তাহলে এই যে বিচ্যুতিটা বা এই যে ডিফারেন্সটা সেটা থেকে ঝুঁকির সৃষ্টি হয়ে থাকে। এরপর জনাব রাফির চলতি বছরের প্রত্যাশিত আয় 8%, কিন্তু বছর শেষে প্রকৃত আয় হয়েছে 12%। আয়ের এই ব্যবধানকে কি বলা হয়? তুমি এক্সপেক্ট করছো এক রকমের আর তোমার রিয়ালিটিটা আরেক রকমের, তাহলে এটার অ্যান্সারও হবে ঝুঁকি। এখানে একটা জিনিস বলে নেই, তোমার প্রত্যাশা করেছো 8% কিন্তু তুমি পেয়েছো 12%। এখন তুমি বলতে পারো যে 12% পাওয়া তো ভালো, তাহলে এটা কেন ঝুঁকি? এটাও একটা ঝুঁকি। তুমি প্রত্যাশা থেকে কম বা বেশি যেটাই পাও না কেন সেটা ঝুঁকি হবে। আর বেশি পাইলে কেন ঝুঁকি হবে জানো? কারণ এই যে কেন আমার বেশি আসলো, 4% প্রফিট আমি কেন বেশি করলাম, এই জিনিসটা কিন্তু আমার এখনো অজানা, তাই এটাকেও আমরা ঝুঁকি বলে থাকি। এরপরে
আগামী বছর কোম্পানির বিক্রয় কমে যাওয়ার আশঙ্কায় ঝুঁকি কিভাবে কমানো যায়? তোমার আগামী বছরে তোমার বিক্রয় কমে যেতে পারে, এখন তুমি এই জিনিসটাকে কিভাবে ম্যানেজ করবে? প্রথম অপশন হচ্ছে উৎপাদন বাড়িয়ে, না বিক্রয় যদি কমে যায় আমি এখন উৎপাদন বাড়াইলেও কিন্তু কোনো লাভ হবে না। ক্রয় বাড়িয়ে, এটাও কোনো অপশন হতে পারে না, কারণ আমার এদিকে বিক্রয় কমতেছে, তাহলে আমি কেন ক্রয় বাড়াবো? থার্ড হচ্ছে দাম বাড়িয়ে, দাম বাড়ালে বিক্রয় আরও কমে যাবে। সো অপশন হচ্ছে অগ্রিম বিক্রয় করে, আমরা আগে আগে বিক্রয় করে ফিউচারে যে বিক্রয় কম হইতে পারে এই জিনিসটাকে ম্যানেজ করতে পারি, আমরা আগের থেকেই বেশি পরিমাণ বিক্রয় করব। এরপর বিনিয়োগকারীরা যুক্তিসঙ্গত মূল্যে তাদের সম্পদ বিক্রয় করতে না পারলে কোন ঝুঁকির তৈরি হয়? এইটা হচ্ছে তারল্য ঝুঁকি। যখন তুমি কোথাও বিনিয়োগ করে সেখান থেকে যুক্তিসঙ্গত মূল্যে ওটাকে ক্যাশ করতে পারবে না, তখন যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে তারল্য ঝুঁকি বলে। এরপর জনাব হামিদ একটা কোম্পানির সাধারণ শেয়ারে বিনিয়োগ করে, বর্তমানে বাজারে শেয়ারের মূল্য হ্রাস পাওয়াতে তিনি কোন ঝুঁকির সম্মুখীন হবে? উত্তর হচ্ছে তারল্য ঝুঁকি। এখন যখন তুমি বাজারে শেয়ারের দাম কমে যাবে, এই শেয়ারের কিন্তু আর রিসেল ভ্যালু থাকবে না, তুমি চাইলেই এই শেয়ারটা কি করতে পারবে না, সেল করতে পারবে না। সো যথাযথ অ্যামাউন্টে ক্যাশ করতে না পারলে তারল্য ঝুঁকির সৃষ্টি হবে। এরপর সুদের হার বাড়লে কি হবে? সুদের হার বাড়লে বিনিয়োগের বাজার মূল্য কমবে। আমরা সুদের হারের ঝুঁকিতে জেনেছি সুদের হার আর বিনিয়োগের বাজার মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক, অর্থাৎ যখন আমার সুদের হার বাড়বে আমার বিনিয়োগের বাজার মূল্য কমবে, যখন আমার সুদের হার কমবে আমার বিনিয়োগের বাজার মূল্য বাড়বে, বিপরীত সম্পর্ক। এরপর ঝুঁকিমুক্ত আয়ের উদাহরণ কোনটা? আমরা জানি সরকার কর্তৃক ইস্যুকৃত যে কোনো কিছু ঝুঁকিমুক্ত হয়, এখানে কোনো দেউলিয়াত্বর রিস্ক থাকে না। সো সরকার কর্তৃক এখানে কোনটা কোনটা? সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল, সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বন্ড, এই দুইটা হচ্ছে সরকার কর্তৃক আমরা কনফার্ম ঝুঁকি মুক্ত। কিন্তু শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করা এটা কিন্তু ঝুঁকিমুক্ত না, এইটা ঝুঁকিযুক্ত। সো আমাদের অ্যান্সার হবে 1 এবং 2। এরপর কোনটিতে ঝুঁকি বিদ্যমান? নিচের কোনটাতে ঝুঁকি বিদ্যমান? ট্রেজারি বিল ক্রয়, ট্রেজারি বন্ড ক্রয়, ব্যাংকে বিনিয়োগ, শেয়ার ক্রয়। আমরা জানি সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ডে ঝুঁকি নাই, ব্যাংকে বিনিয়োগ করলে ঝুঁকি নেই, কারণ ব্যাংকে তুমি বিনিয়োগ করার পর তোমাকে যেই পরিমাণ সুদ দিবে বলা হয় সেটাই কিন্তু তুমি পাও। সো এখানে ঝুঁকি একমাত্র শেয়ারে। সো অ্যান্সার হচ্ছে শেয়ার ক্রয়, ঝুঁকি বিদ্যমান শেয়ার ক্রয়ে। এরপর ট্রেজারি বিল কে ইস্যু করে? আমরা জানি ট্রেজারি বিল সরকার ইস্যু করে। এখানে আরও কিছু কোশ্চেন অপশন আছে, অর্থমন্ত্রী, অর্থ সচিব, গভর্নর, কোনোটাই উত্তর হবে না, অ্যান্সার হবে সরকার। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এরপর কোনটি ঝুঁকিবহুল আয়? এখানে কোনটা ঝুঁকিবহুল আয়? আমরা একটু অপশনগুলো দেখি। ট্রেজারি বিল থেকে প্রাপ্ত আয়, সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত লভ্যাংশ, ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয়, ব্যাংকের আমানতের উপর প্রাপ্ত মুনাফা। আমাকে জানতে চেয়েছে কোনটা ঝুঁকিবহুল। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড আর ব্যাংকের কথা বলা হয়েছে, যেগুলো সবগুলোই ঝুঁকি মুক্ত। তাহলে দ্য অ্যান্সার ইজ সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত লভ্যাংশ। এরপর এখানে এবার কিছু ম্যাথের কোশ্চেন আছে। জনাব হোসেন প্রকল্প এক্স থেকে গত 3 বছর 15% হারে মুনাফা অর্জন করেন। পক্ষান্তরে তিনি প্রকল্প ওয়াই থেকে মুনাফা অর্জন করলেন যথাক্রমে 15, 10 এবং 20% হারে। ভবিষ্যতে তিনি একটা প্রকল্প বাদ দিতে চান। ওয়াই প্রকল্পটির গড় মুনাফা কত? আমরা ওয়াই প্রকল্পের গড় মুনাফা বের করার জন্য দেখব ওয়াই প্রকল্পের আমার কি কি দেওয়া আছে। আমার প্রথম বছরে 10%, এর পরের বছরে 15%, এর পরের বছরে 20%, এবং গড় বের করতে গেলে বছর সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। উপরে 10, 15, 20 টোটাল হচ্ছে 45 এবং নিচে হচ্ছে 3, অর্থাৎ আমার উত্তর আসবে হচ্ছে 15%। খুব সহজ, অ্যান্সার হচ্ছে 15%। তোমাকে জানতে চেয়েছে গড় মুনাফা কত, আমি মুনাফাগুলো যোগ করে আমার বছর সংখ্যা দিয়ে ভাগ করে দিব। এরপর তোমাকে জানতে চাইছে ওয়াই যে প্রকল্পটা এইটার আদর্শ বিচ্যুতি কত। এখন কিন্তু তোমাকে একদম অ্যাকচুয়াল ম্যাথটা করে দেখানো লাগবে। আমরা একটু সহজে যদি দেখি, আমাদের আয়ের হার এখানে আছে এবং আমরা একটু আগের প্রশ্নতে জেনেছি আমাদের গড় হচ্ছে 15। তাহলে এখন এইসব অঙ্কে তো আমাকে ছক করা পসিবল না, আমাকে খুব শর্টে ম্যাথটা করতে হবে। চলো ম্যাথটা দেখাই। আমরা প্রতিটা আয়ের হার থেকে গড় হার মাইনাস করে স্কোয়ার করে দিব, যেটা আমরা ছকে করতাম।
প্রতিটা আয়ের হার থেকে গয়ের হার মাইনাস করে স্কয়ার করে দিব, লাস্টেরটা হচ্ছে 20 মাইনাস 15 হোল স্কয়ার, এবং নিচে আমরা জানি n-1 অর্থাৎ 3 মাইনাস 1, আমাদের n এখানে 3 এবং পুরাটার উপর কিন্তু একটা রুট থাকবে। এখন এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেট করি, এখানে 10 মাইনাস 15 এটা -5 হোল স্কয়ার, এরপরে এটা তো 0, সেটা লাগছে না, এবং লাস্টে আমার 20 মাইনাস 15 তার মানে 5 স্কয়ার। এখানে তোমার এটাও 25 আসবে, এটাও 25 আসবে, 25 যোগ 25, মাঝখানে এটা 0, এটা দিচ্ছি না, 2, এবং পুরোটাকে আমরা রুট করে দিব। তাহলে বেসিক্যালি আমরা করব হচ্ছে রুট 25, যেটা কিনা অ্যান্সার আসবে 5। সো আমাদের উত্তর হবে 5%। আমি আগের স্লাইডটা আরেকবার দেখাচ্ছি, আমরা এইরকম অঙ্কগুলো এভাবে শর্টে করে ফেলবো, এবং তুমি যদি ক্যালকুলেটারে এই জিনিসগুলো টাইপ করো তাহলে কিন্তু তোমার কোশ্চেন পেপারে কোথাও হাত দেওয়া লাগতেছে না। এরপরে আরেকটা কোশ্চেন আছে, উদ্দীপক অনুযায়ী এক্স প্রকল্পটি ঝুঁকিমুক্ত, এক্স প্রকল্পের মোট মুনাফা 15%, জনাব হোসেন ওয়াই প্রকল্পটা বাদ দিবে। আমরা একটু আগের স্লাইডে যাই। দেখো, উদ্দীপকে তোমাকে বলা হয়েছে এক্স প্রকল্প প্রতি বছর 15% হারে প্রফিট করে। একটা প্রকল্প যেখানে প্রতি বছরই আমি 15% প্রফিট পাচ্ছি, তাহলে সেটা একটা ঝুঁকিমুক্ত প্রকল্প, রাইট? আর আমাদের সেকেন্ড অপশনে বলা হয়েছে এক্স প্রকল্পটার মোট মুনাফা 15%, না, এক্স প্রকল্পটার মোট মুনাফা তো 45% 3 বছরে, কিন্তু প্রতি বছর 15%, সো এই অপশনটা ভুল, এবং এইটা ঝুঁকিমুক্ত। আর আমি দেখলাম ওয়াই প্রকল্পের আদর্শ বিচ্যুতি আসছে আমার 5%, তাহলে এইটা ঝুঁকিবহুল, তাহলে আমার এই প্রকল্পটা বাদ দেওয়া উচিত হবে, এবং এক্স প্রকল্পটাকে আমরা ঝুঁকিমুক্ত বলতে পারি, কারণ প্রতি বছর 15% করে পাওয়া মানে তুমি কনফার্ম এখান থেকে তোমার সুদের হার একদম সেম থাকবে এবং সুদ তুমি আগামীতে পাবে। সো উত্তর হবে 1 এবং 3। এরপর একটা প্রকল্পের 5 বছরের আয়ের ব্যবধানের বর্গের গড় 13.5 হলে প্রকল্পটির আদর্শ বিচ্যুতি কত? খুবই সহজ, তোমাকে ব্যবধানের বর্গের গড় দেওয়া আছে, তোমাকে যেটা করতে হবে জাস্ট রুট করতে হবে 13.5কে। পুরা মেইন অ্যামাউন্টটা দেওয়া আছে, জাস্ট রুট করা নেই। আমরা দেখি 13.5কে যখন আমরা রুট করবো এটা আসবে 3.67, উত্তর হবে 3.67। এরপরে আরাফাত ইসলাম তার বিনিয়োগ থেকে গত 3 বছর যথাক্রমে 5, 7 এবং 11% হারে মুনাফা পেয়েছে, তার গড় মুনাফা কত? 5, 7 এবং 11, 5, 7, 11, তাহলে আমরা গড় মুনাফা বের করতে হলে 3 দিয়ে ভাগ করে দিব। আমরা জাস্ট ক্যালকুলেশনটা করে ফেলবো, ডিভাইডেড বাই 3, এটার উত্তর আসবে হচ্ছে 7.667। সো আমরা এটাকে বলতে পারি 7.67। অঙ্কটা কিন্তু খুবই সহজ, এখানে তোমাকে 3 বছরের মুনাফা দেওয়া আছে, তুমি জাস্ট 3টার মুনাফা যোগ করে 3 দিয়ে ভাগ করে দিবে। এরপর 26 নাম্বার কোশ্চেন, ঝুঁকি বেশি হলে মুনাফা কি বেশি হয়? এটা আমরা জানি, মোর রিস্ক মোর গেইন, লেস রিস্ক লেস গেইন। সো সেই ক্ষেত্রে ঝুঁকি বেশি হলে মুনাফা বেশি হয়। এরপরে 27 নম্বর কোশ্চেন, সাধারণত বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, এই জন্য জনাব রহিম এ আশায় প্রচুর রেইনকোট উৎপাদন করে, কিন্তু এই বছর প্রত্যাশিত পরিমাণে বৃষ্টি না হওয়ায় তার রেইনকোটগুলো অবিকৃত অবস্থায় থেকে যায়। তুমি ভেবেছো যে অনেক বৃষ্টি হবে, বাট আলটিমেটলি বৃষ্টি অতটা হয়নি, ফলে তিনি শ্রমিকের বেতন, দোকান ভাড়া, বিমার কিস্তি পরিশোধে ব্যর্থ হয়। কোন ঝুঁকির সম্মুখীন হয়েছে জানতে চেয়েছে। এখানে দেখো, উনি বেতন, ভাড়া, বিমা, রেগুলারের খরচগুলো নির্বাহ করতে পারছে না, তাহলে কোন ঝুঁকির সম্মুখীন হয়েছে? অ্যান্সার ইজ ব্যবসায়িক ঝুঁকি। আমরা জানি দৈনন্দিন যে কোনো ঝুঁকি, দৈনন্দিন যে কোনো খরচ যদি তুমি পরিচালনা করতে ব্যর্থ হও তাহলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আমরা বলতেছি ব্যবসায়িক ঝুঁকি। এইখানে আমাদের জনাব রহিম কিন্তু বেতন, ভাড়া, বিমার টাকাটা দিতে পারতেছে না, সো অ্যান্সার হবে ব্যবসায়িক ঝুঁকি। এরপরে সেম কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে জানতে চেয়েছে জনাব রহিমের উদ্ভূত পরিস্থিতিতে কি করা উচিত। রেইনকোটের পাশাপাশি কলম, পেন্সিল, ক্যাপ তৈরি করা, উৎপাদনের উপকরণের মূল্য পরিবর্তন করা, নগদ আন্তঃপ্রবাহ পূর্বানুমান করা, অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা হ্রাস করা। আমরা দেখতে পাচ্ছি যে রেইনকোট শুধুমাত্র তৈরি করাতে এবং রেইনকোটের ডিমান্ড কমে যাওয়ায় তোমার লস হচ্ছে। তোমার তাইলে এই সকল ক্ষেত্রে কোনটা মেনটেন করতে হবে? আমাদের অর্থায়নের থার্ড নীতি, পোর্টফোলিও এবং ঝুঁকি বৈচিত্র্যায়ন নীতি, সেটা যদি করো সেই হিসেবে আমাদেরকে উচিত হবে রেইনকোটের পাশাপাশি কলম, পেন্সিল, ক্যাপ তৈরি করা।
এগুলো যদি করি তাহলে রেইনকোটের বিক্রয় কমে গেলেও বাকিগুলোর বিক্রয় দিয়ে কিন্তু আমি প্রতিষ্ঠানটাকে পরিচালনা করতে পারবো। এরপর 29 নাম্বার কোশ্চেন, সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত সুদ ঝুঁকিমুক্ত আয়, এর কারণ কি? আমরা জানি সঞ্চয়পত্রতে কোনো ঝুঁকি নেই, এটা একদম ব্যাংকে টাকা রাখার মতোই সেম, জাস্ট একটা আমরা নামে মাত্র শেয়ার বন্ড ডিবেঞ্চারের মতো সঞ্চয়পত্র একটা তোমার সিকিউরিটিজের মতো পারচেস করে থাকি। সেই ক্ষেত্রে এইটাতে কিন্তু সুদের হার নির্দিষ্ট থাকে, এবং সুদের হার নির্দিষ্ট থাকে বলেই তোমার কিন্তু এই ধরনের যে ইনকামটা সেটাকে আমরা ঝুঁকিমুক্ত আয় বলে থাকি। সো সঞ্চয়পত্র থেকে যেই সুদটা পাবো সেটা ঝুঁকিমুক্ত, কারণ এখানে সুদের হার নির্দিষ্ট থাকে। এখানে আরও কিছু অপশন আছে, দেখো, অধিক নিরাপদ, বিনিয়োগ ঝামেলা মুক্ত, নগদায়ন সহজ, এগুলো কোনোটাই না। এটার প্রাপ্ত সুদটাকে আমরা ঝুঁকিমুক্ত বলি কারণ এখানে সুদের হার নির্দিষ্ট থাকে, অর্থাৎ 1000 টাকার উপর যদি 10% বলে আমি অলওয়েজ 100 টাকা করে পাবো। এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন, আদর্শ বিচ্যুতির ছোট মান কোনটি নির্দেশ করে? আমরা জানি আদর্শ বিচ্যুতির বড় মান অধিক ঝুঁকি এবং আদর্শ বিচ্যুতির ছোট মান কম ঝুঁকি নির্দেশ করে। সো এই ছিল হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের প্রশ্নগুলো, এবং এই ধরনের কোশ্চেনগুলো যদি তুমি ভালো মতো সলভ করো, তোমার পরীক্ষায় এই প্যাটার্নের যাই কোশ্চেন আসুক তুমি কিন্তু সহজে অ্যান্সার করতে পারবে। আবারও বলে দিচ্ছি, এই চ্যাপ্টারে আমি যে ম্যাথের প্রবলেমগুলো সলভ করালাম এটা কিন্তু তোমাদেরকে বাসায় একটু দ্রুত প্র্যাকটিস করতে হবে যেন তোমরা এমসিকিউটা খুব সহজে অ্যান্সার করতে পারো। সো চলে যাচ্ছি আমরা এর পরের চ্যাপ্টারে। চলো আমরা এবার দেখে নিই ফাইন্যান্স এবং ব্যাংকিংয়ের অধ্যায় 9, ব্যাংকিং ব্যবসায় এবং তার ধরন। এই চ্যাপ্টারটা দিয়েই কিন্তু তোমাদের ব্যাংকিংয়ের চ্যাপ্টারগুলো শুরু। সো চলো আমরা এটা দেখে নিই। এই চ্যাপ্টারের প্রথম কোশ্চেন, পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় সর্বনিম্ন কতজন পরিচালকের সমন্বয়ে ব্যাংক প্রতিষ্ঠা করা যায়? পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় সর্বনিম্ন কতজন পরিচালক থাকে? আমরা জানি প্রায় পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে হলে তোমাকে ন্যূনতম 7 জন পরিচালক দরকার হবে। সো উত্তর হবে 7 জন। সেকেন্ড কোশ্চেন, প্রাইভেট ব্যাংকের সর্বোচ্চ পরিচালকের সংখ্যা কত? প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে তোমাকে কোশ্চেনটা ফলো করতে হবে, এখানে কিন্তু তোমাকে প্রাইভেট কোম্পানি বলেনি, প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে সর্বোচ্চ কতজন পরিচালক থাকতে হবে? সর্বোচ্চ এই ক্ষেত্রে আমরা 13 জন পরিচালক রাখতে পারবো। প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমরা 13 জন পরিচালক নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারবো। এরপর এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা একটু পড়ে দেখি। মিসেস শশী 1 লক্ষ টাকার চেক কেটে তার সন্তান নদীকে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে বললেন। নদী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর তার মায়ের হিসাবে জমার পরিমাণ জানতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করে। ব্যাংকিং ব্যবসার কোন নীতি অনুসারে ব্যাংক কর্তৃপক্ষ অসম্মতি জানায়? যদিও এখানে নদী তার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়েছে, কিন্তু নদী কিন্তু এই অ্যাকাউন্টের মালিক নয়। সো কোনো অ্যাক্সেস বা অ্যাকাউন্ট রিলেটেড কোনো ইনফরমেশন ব্যাংক নদীকে দিবে না, যদিও এটা তার মায়ের অ্যাকাউন্ট। এটা কোন নীতির আলোকে দিবে না? দ্য অ্যান্সার ইজ গোপনীয়তার নীতি। গোপনীয়তার নীতির কারণে ব্যাংক মক্কেল বা মক্কেলের নমিনি ছাড়া কাউকে, এবং নমিনির ক্ষেত্রেও শুধুমাত্র মক্কেলের অনুপস্থিতিতে অথবা মক্কেলের আদেশক্রমে ইনফরমেশন দিয়ে থাকে, এছাড়া কিন্তু কাউকে কোনো ধরনের ইনফরমেশন দেওয়ার নিয়ম নেই। এরপর ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোনটি প্রয়োজন? আর্থিক সচ্ছলতা, মুনাফা অর্জন, দক্ষতা অবলম্বন, নিরাপত্তা বিধান। ব্যাংকিং কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালনার জন্য তোমার দরকার অর্থ, অথবা যেটাকে আমরা বলতেছি আর্থিক সচ্ছলতা, যেটাকে আমরা বলছি আর্থিক সচ্ছলতা। অবশ্যই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হলে তোমাকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে। সো দ্য অ্যান্সার ইজ আর্থিক সচ্ছলতা। এরপরে ব্যাংকিং ব্যবসার মূলনীতি কয়টা? তোমাদের বইয়ে দেওয়া আছে, ডাইরেক্ট পয়েন্ট দেওয়া আছে 16টা। ব্যাংকিং ব্যবসার মূলনীতি হচ্ছে 16টি। এরপর স্বল্প ব্যয়ে অধিক মুনাফা কোন নীতির অন্তর্ভুক্ত? কম খরচে বেশি প্রফিট করব। সাবধানতার নীতি, সচ্ছলতার নীতি, মিতব্যয়িতার নীতি, দক্ষতার নীতি। সো অল্প ব্যয়ে যদি অধিক মুনাফা করতে চাই আমাকে মিতব্যয়ী হইতে হবে। অ্যান্সার হচ্ছে মিতব্যয়িতার নীতি। আমি কম পরিমাণ খরচ করে ম্যাক্সিমাম প্রফিট করার চেষ্টা করব। এরপর নোট ইস্যুর ক্ষেত্রে ব্যাংক কোন নীতি অনুসরণ করে? এইটা তোমাদের বইয়ের লাস্ট নীতি, যেটা কিনা বিশেষায়নের নীতি। নোট ইস্যু, ঋণদান, এগুলোর ক্ষেত্রে ব্যাংক হচ্ছে বিশেষায়নের নীতি ফলো করে থাকে। এরপর লাভ লোকসান সমবন্টনের কথা বলা হয়েছে ইসলামী ব্যাংকের কোন সেবায়? ইসলামী ব্যাংকে মুরাদবাহা, মুসারাকা, ইজারা, অনেকগুলো সেবা তোমাদের বইয়ে আছে। এটার মধ্যে থেকে কোনটাতে তোমার লাভ লোকসান সমবন্টনের কথা বলা হয়েছে? অ্যান্সার হচ্ছে মুসারাকা। এখানে বলে দেই, ইজারা বাদে মুদারাবা, মুরাবাহা, মুসারাকা সবগুলোই কাছাকাছি ওয়ার্ড, তোমাকে খুব ভালো মতো আইডেন্টিফাই করতে হবে যে কোনটাতে কি বলা হয়েছে।
এরপর ইসলামী ব্যাংকগুলো কোন সেবার মাধ্যমে যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করে? ইসলামী ব্যাংকের 4টা সেবার মধ্যে মুরাবাহাতে তোমাকে আলাদাভাবে যন্ত্রপাতি কেনার জন্য লোন প্রদান করা হবে। 10 নম্বর কোশ্চেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কোন ধরনের ব্যাংক? যখনই কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের নাম দেওয়া থাকবে সেটাকে আমরা বলে থাকি আঞ্চলিক ব্যাংক। সো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হচ্ছে আঞ্চলিক ব্যাংক। এরপরে সঞ্চয়ী আমানতের উপর কত % হারে সুদ পাওয়া যায়? আমরা জানি চলতি সঞ্চয় স্থায়ীর মধ্যে চলতিতে কোনো রকমের সুদ দেওয়া হয় না, সঞ্চয়তে এবং স্থায়ীতে দেওয়া হয়, এবং সঞ্চয়ের ক্ষেত্রে এই অ্যামাউন্টটা হচ্ছে 5 থেকে 7%। সঞ্চয়ের ক্ষেত্রে তোমরা 5 থেকে 7% হারে ব্যাংক থেকে সুদ পেতে পারো। প্রাইভেট ব্যাংকের গঠনে সর্বনিম্ন কতজন পরিচালক দরকার? প্রাইভেট ব্যাংকের সর্বনিম্ন 2 জন হইলেই চলে। প্রাইভেট ব্যাংকের সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 13 জন। মনে করো তুমি একজন ব্যাংকার, চাহিদা মাত্র গ্রাহককে তুমি কোনটি দিতে বাধ্য থাকবে? গ্রাহকের টাকা, কারণ আমরা জানি ব্যাংক আমানতকারীর আমানত নিয়ে ব্যবসায় পরিচালনা করে এবং গ্রাহকদের চাহিদা মাত্র টাকা দিতে বাধ্য থাকে। সো উত্তর হচ্ছে গ্রাহকের টাকা। এরপর একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা একটু দেখি। বিশিষ্ট ব্যবসায়ী জনাবা জরিনা বেগম কাঁচামাল ক্রয়ের উদ্দেশ্যে এবি ব্যাংক হতে 1.5 লাখ টাকা ঋণ নিতে চাইলে ব্যাংক কর্মকর্তা তার আর্থিক সচ্ছলতা যাচাইপূর্বক জামানত হিসেবে জমির দলিল জমা রাখতে বলে। এখানে সে জামানত চেয়েছে ব্যাংক 1.5 লাখ টাকা দেওয়ার পরিবর্তে। তাহলে কোন নীতির প্রতি লক্ষ্য রেখে এবি ব্যাংক জমির দলিল জামানত রাখে? আমরা জানি যে ব্যাংক অন্যের টাকায় ব্যবসা করে, তাই ব্যাংককে কিন্তু কোনো পক্ষকে লোন দিতে হইলে সেই পক্ষ যাতে ওই টাকাটা ফেরত দেওয়ার মতো আর্থিক সচ্ছলতা রাখে এটা নিশ্চিত করতে হয়। এই জন্যই কিন্তু ব্যাংক জামানতটা নিয়ে থাকে, যেটার কারণ হচ্ছে নিরাপত্তার নীতি। নিরাপত্তার নীতি অনুযায়ী ব্যাংক কাউকে যদি টাকা লোন দেয় তার আগে লোন পরিশোধের ক্ষমতা যাচাই করতে হবে এবং প্রয়োজনে জামানতও কিন্তু রাখতে হতে পারে। এরপর এবি ব্যাংক জনাব জরিনা বেগমকে ঋণ প্রদানের মাধ্যমে কি কি করবে? মুনাফা অর্জন করবে, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করবে, উৎপাদনমুখী করবে। এবি ব্যাংক যদি তাকে লোন প্রদান করে অবশ্যই এবি ব্যাংক মুনাফা অর্জন করবে আর উৎপাদনমুখী করবে, কিন্তু লোন প্রদানের মাধ্যমে মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করবে না, কারণ আমরা জানি বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে না। মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংক। সো উত্তর হচ্ছে 1 এবং 3। এরপর ব্যাংক ব্যবসার অপরিহার্য নীতি কোনটা? ব্যাংক ব্যবসার অপরিহার্য নীতি হচ্ছে মুনাফার নীতি, যেটা ব্যাংক ব্যবসার মূল উদ্দেশ্য, সেটাই অপরিহার্য নীতি, কারণ মুনাফা অর্জন ছাড়া ব্যাংক কখনোই টিকে থাকতে পারবে না। এরপর কোন নীতির কারণে ব্যাংকার একজন মক্কেলের হিসাব সংক্রান্ত তথ্য অন্য ব্যক্তিকে সরবরাহ করে না? এটা আমরা সবাই বুঝতে পারতেছি, অ্যান্সার হচ্ছে গোপনীয়তার নীতি। গোপনীয়তার নীতির কারণে ব্যাংক তার মক্কেলের ইনফরমেশন কাউকে ডিসক্লোজ করে না। 18, ঋণ প্রদানের সময় ঋণ গ্রহীতার আর্থিক স্বচ্ছতা, সততার বিচার এবং উপযুক্ত জামানত গ্রহণ ব্যাংকের কোন ধরনের নীতি? এই যে ঋণ গ্রহীতা আর্থিকভাবে সচ্ছল কিনা, তার সততা আছে কিনা, তার সে জামানত রাখতে পারবে কিনা, এগুলা কেন দেখা হয়? নিরাপত্তা নীতির কারণে। কারণ এগেইন ব্যাংক অন্যের টাকায় ব্যবসা করে এবং সেই টাকার সেফটি বা নিরাপত্তার জন্য ব্যাংকে এই পদক্ষেপগুলো নিতে হয়। এরপর মিস্টার শিমুল এম ব্যাংকে গিয়ে তার মায়ের হিসাবের স্থিতি জানতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ অসম্মতি জ্ঞাপন করে। এই ক্ষেত্রে এম ব্যাংক অনুসরণ করেছে গোপনীয়তার নীতি। সো তোমরা বুঝতেই পারতেছো পরীক্ষায় কিন্তু গোপনীয়তার নীতি থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন এসে থাকে। এরপর বিডিবিএল কোন ধরনের ব্যাংক? বিডিবিএল হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এটার ফুল ফর্মও মাঝে মধ্যে আসে, এটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এটা একটা শিল্প ব্যাংক। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এটা হচ্ছে একটা শিল্প ব্যাংক। এরপর কোন ব্যাংক নোট এবং মুদ্রা প্রচলন করে? এক বাক্যে উত্তর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নোট এবং মুদ্রা প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক, আর বাংলাদেশের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরপর গ্রাহকের প্রয়োজন মেটাতে সর্বদাই নগদ টাকা রাখতে হয়, এটা ব্যাংকের কোন নীতি? এটা হচ্ছে তারল্য নীতি। তোমার যে গ্রাহকরা তোমার কাছে টাকা রেখেছে যে কোনো সময় টাকা ফেরত চাইতে পারে এবং গ্রাহককে টাকা ফেরত দেওয়াটা আমাদের মৌলিক দায়িত্ব, গ্রাহককে চাহিদা মাত্র টাকা দেওয়া। সেই জন্য আমাকে নির্দিষ্ট পরিমাণ তারল্য হাতে সংরক্ষণ করতে হবে। সো অ্যান্সার হচ্ছে তারল্য নীতি। এরপর মিস্টার রাতুল শিল্প ব্যাংকের চাকরি ছেড়ে এখন বাণিজ্যিক ব্যাংকের শাখার ম্যানেজার। এখানে বেতন ও কাজের চাপ বেশি, সকল মূলনীতি মেনে চলতে তিনি সচেষ্ট থাকেন।
প্রশ্নতে বলেছে মিস্টার রাতুল বাণিজ্যিক ব্যাংকের কোন কোন নীতি মেনে চলা কষ্টকর হবে। এখানের কোন নীতিগুলো মেনে চলা তুলনামূলক কষ্টকর? সবগুলোই কষ্টকর, বাট তুলনামূলক কোনটা বেশি কষ্টকর? প্রথমে আমরা দেখি, যদি তারল্য এবং ঋণের কথা বলি, এটা মেনে চলা যায়। তারল্য হাতে রাখা এবং ঋণ দেওয়া তো ব্যাংকের একটা কাজ। সেবা এবং সুনাম, সেবা দেওয়াই ব্যাংকের একটা অন্যতম কাজ, তো সেবা সুনাম মেনটেন করা যায়। মুনাফা এবং সুদ ব্যাংক অর্জন করবে। সো একটু অসুবিধার হচ্ছে সচ্ছলতা এবং নিরাপত্তা। এই দুইটা যদি এনশিওর করা যায়, বাকিগুলো এমনিতেই চলবে, বাকিগুলো তুমি এমনিতেই নীতিগুলো তুমি ফলো করতে পারবা। সো মেনে চলা প্রথমত কষ্টকর হচ্ছে সচ্ছলতা এবং নিরাপত্তা। এরপর 24 নম্বর কোশ্চেন, মিস্টার রাতুলের মতে শিল্প ব্যাংক অপেক্ষা বাণিজ্যিক ব্যাংকে কাজের চাপ অত্যাধিক। এর কারণ কি? এই ব্যাংকে বিভিন্ন ধরনের গ্রাহক লেনদেন করে, এই ব্যাংকে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করা হয়, এই ব্যাংকে লেনদেনের ঝুঁকি খুবই কম। না, বাণিজ্যিক ব্যাংকে লেনদেনের ঝুঁকি খুবই কম বিষয়টা তেমন না, কিন্তু বাণিজ্যিক ব্যাংকে কাজের চাপ বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে প্রতিটা সেক্টরের মানুষ অ্যাকাউন্ট ওপেন করে এবং অনেক ধরনের সেবা চায়। ঋণ দান, টাকা জমা রাখা, লকার সেবা, এলসি, অনেক ধরনের সেবা চায়। সো অ্যান্সার হবে 1 এবং 2। এবং লাস্ট কোশ্চেন, নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক অথবা বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান কোনটি? কৃষি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, জনতা ব্যাংক, উত্তরা ব্যাংক। নিচের ন্যাশনাল ব্যাংক, জনতা, উত্তরা সবগুলো হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যাংক, সবগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। সো বিশেষায়িত ব্যাংক হচ্ছে আমাদের কৃষি ব্যাংক। সো বিশেষায়িত ব্যাংক, এটার উত্তর হবে হচ্ছে কৃষি ব্যাংক। সো এই ছিল আমাদের ব্যাংকিংয়ের এই চ্যাপ্টারের 25টা ইম্পর্টেন্ট এমসিকিউ, যেই প্যাটার্ন ধরে কিন্তু তোমাদের পরীক্ষায় এমসিকিউ থাকবে। চলো এবার দেখে নেই ফাইন্যান্স এবং ব্যাংকিংয়ের অধ্যায় 10 বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের প্রথম কোশ্চেন, বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কোনটা? আমরা দেখতেই পাচ্ছি এই কোশ্চেনটা মাল্টিপল বোর্ডে অনেকবার এসেছে। ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, প্রায় সবগুলোতেই এসেছে। সো বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। আমরা জানি যে কোনো ব্যাংকেরই আমার গঠন করার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। এরপর বাণিজ্যিক ব্যাংক জনগণের মাঝে কিসের প্রবণতা সৃষ্টি করে? বাণিজ্যিক ব্যাংক জনগণের মাঝে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে, কারণ ব্যাংক আছে বলেই আমরা অল্প কিছু টাকা হলেও আমরা কিন্তু ব্যাংকে যেয়ে জমা রাখি সুদ পাবার আশায় অথবা সেফটির আশায়। সো আমাদের মধ্যে সঞ্চয় প্রবণতাটা সৃষ্টি করে। এলসি এর পূর্ণরূপ কি? খুবই ইম্পর্টেন্ট, লেটার অফ ক্রেডিট। এলসি এর পূর্ণরূপ হচ্ছে লেটার অফ ক্রেডিট, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা প্রায়ই আসে। এরপর বাণিজ্যিক ব্যাংকের তহবিল সংগ্রহের অভ্যন্তরীণ উৎস কোনটা? আমরা জানি বাণিজ্যিক ব্যাংক টাকা সংগ্রহ করে 4টা উৎস থেকে। এর মধ্যে অভ্যন্তরীণ হচ্ছে ধার গ্রহণ, বিল বাট্টাকরণ, আমানত নাকি সংরক্ষিত তহবিল? অবশ্যই সংরক্ষিত তহবিল। সংরক্ষিত তহবিল কোনটা? মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে পুনরায় ব্যবসায় ব্যবহারের জন্য বা ব্যবসা সম্প্রসারণের জন্য রেখে দেওয়া হয়, তাকে বলা হচ্ছে সংরক্ষিত তহবিল। এরপর বাণিজ্যিক ব্যাংকের কোনটি ইস্যু করে কমিশন আদায় করে? বাণিজ্যিক ব্যাংক প্রত্যয়পত্র অথবা এলসি ইস্যু করে কমিশন আদায় করে থাকে। বাণিজ্যিক পত্র বাকিগুলোর ক্ষেত্রে তোমার চার্জ আদায় করে, বাকিগুলো থেকে সুদ নিয়ে থাকে, কিন্তু কমিশন নেয় হচ্ছে প্রত্যয়পত্র থেকে। এরপর গ্রাহকের মূল্যবান দলিলপত্রাদি নিরাপত্তা প্রদানের বিপরীতে বাণিজ্যিক ব্যাংক কোনটি আদায় করে? সার্ভিস চার্জ। তোমার কোনো দলিলপত্র, সোনা গহনা, এই টাইপের জিনিসগুলো যখন তুমি ব্যাংকে জমা রাখবা, সেক্ষেত্রে ব্যাংক তোমার কাছ থেকে এই সেফটির জন্য একটা সার্ভিস চার্জ নিয়ে থাকে। এরপর বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটা? নিরীক্ষকের বিল, বিল বাট্টাকরণ, বীমা প্রিমিয়াম, শুল্ক এবং কর। আমরা দেখতে পাচ্ছি বীমা প্রিমিয়াম হচ্ছে একটা খরচ, করও হচ্ছে একটা খরচ। নিরীক্ষকের বিল হচ্ছে যারা অডিট করতে আসবে তোমার প্রতিষ্ঠানে, তাদেরকে একটা খরচ বিয়ার করতে হয়, তাদের জন্য তোমাকে একটা খরচ বিয়ার করতে হবে। সো দ্য অ্যান্সার ইজ বিল বাট্টাকরণ। যে কোনো বিনিময় বিল বাট্টা করে আমরা জানি বাণিজ্যিক ব্যাংক কিন্তু ইনকাম করে থাকে। এরপর লকার ভাড়ার বিপরীতে বাণিজ্যিক ব্যাংক কি আদায় করো? লকার ভাড়ার বিপরীতেও বাণিজ্যিক ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে। লকার ভাড়া বেসিক্যালি একটু আগের কোশ্চেনটার মতোই, যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলপত্র রাখলেও সার্ভিস চার্জ পায়, সেটাকেই অন্যভাবে আমরা লকার ভাড়া বলে থাকি। বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাত কোনটা? প্রদত্ত ঋণের সুদ, লকার ভাড়া, বীমা প্রিমিয়াম, বৈদেশিক মুদ্রা বিনিময়। আমরা জানি প্রদত্ত ঋণের সুদটা বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস, লোনটা দিয়ে যে সুদটা পাবে। লকার ভাড়া থেকে সার্ভিস চার্জ আদায় করে, বৈদেশিক মুদ্রা বিনিময়ের মাধ্যমেও কিন্তু তারা ইনকাম করে থাকে। সো দ্য অ্যান্সার ইজ বীমা প্রিমিয়াম। আমাদেরকে জানতে চেয়েছে ব্যয়ের খাত কোনটা, সো আমরা বলবো বীমা প্রিমিয়াম।
বাণিজ্যিক ব্যাংকের আরেকটা কোশ্চেন, ব্যয়ের খাত কোনটা? প্রত্যয়পত্র, নিরীক্ষকের বিল, বিল বাট্টাকরণ, বৈদেশিক বিনিময়। সো আগের কোশ্চেনের ধারণা থেকে আমরা বুঝতেই পারছি যে এটার অ্যান্সার হবে নিরীক্ষকের বিল। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাণিজ্যিক ব্যাংক কি কি করে? মূলধন গঠন করে, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এইটার উত্তর হচ্ছে 1 এবং 3। বাণিজ্যিক ব্যাংক সরাসরি মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে না, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক পরোক্ষভাবে সহায়তা করে, সো এটা তার মূল কাজ নয়। মূল কাজ হচ্ছে মূলধন গঠন করবে এবং বিনিময়ের মাধ্যম সৃষ্টি করবে। এরপর ব্যাংককে কি বলা হয়? অর্থ ভাণ্ডার, ঋণদাতা, ঋণের ব্যবসায়ী, বিপদের বন্ধু। ব্যাংকে আমরা বলে থাকি ঋণের ব্যবসায়ী, ব্যাংকে আমরা বলে থাকি ঋণের ব্যবসায়ী, অথবা আরেকটা নাম আছে ধার করা অর্থের ধারক। এরপর একটা উদ্দীপক দেওয়া আছে, ব্যাংকিং ব্যবসায় মুনাফার আধিক্যের কারণে ওয়াই ব্যাংক আরও একটা নতুন শাখা খুলতে চায়। এজন্য ব্যাংকটি এক্স ব্যাংকের অনুমতি চাইলে ব্যাংকটি তা প্রদানে সম্মত হয়। ওয়াই ব্যাংকটা কোন ধরনের ব্যাংক? অবশ্যই ওয়াই ব্যাংকটা যেহেতু আরেকটা শাখা ওপেন করতে চাচ্ছে, এটা অবশ্যই একটা বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকই একাধিক শাখা ওপেন করতে পারে। এবং তোমাকে বলছে ওয়াই ব্যাংকের নতুন শাখা খোলার ফলে কি কি হবে? ওয়াই ব্যাংকের নতুন কর্মসংস্থান হবে, সঠিক। এক্স ব্যাংকেরও মুনাফা বৃদ্ধি পাবে, নো। এক্স ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, মুনাফা বৃদ্ধি পাবে না, জনকল্যাণ সাধিত হবে। অ্যান্সার হচ্ছে 1 এবং 3। আমরা এটা আগের উদ্দীপকটা যদি দেখি, এক্স ব্যাংকের অনুমতি চেয়েছে, তার মানে এক্স ব্যাংক কোন ধরনের ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। সো কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা হয় না। কোনো ব্যাংক যদি অনেকগুলো শাখা খোলে এবং কেন্দ্রীয় ব্যাংক পারমিশন দেয়, তাতে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কোনো মুনাফা হয় না। সো উত্তর হবে 1 এবং 3। এরপরে ব্যাংক কিভাবে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটায়? মুদ্রাস্ফীতি রোধ করে, শিল্পোন্নয়নের সহায়তা করে, ব্যাংক আমানত বৃদ্ধি করে, আমদানি রপ্তানি বাণিজ্যে সহায়তা করে। আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেড বা ইন্টারন্যাশনালি যে কোনো কাজের ক্ষেত্রে জড়িত হচ্ছে আমদানি রপ্তানির ওয়ার্ডগুলো। সো অ্যান্সার হবে আমদানি রপ্তানি বাণিজ্যে সহায়তা করে। এরপর প্রত্যয়পত্র কে ইস্যু করে? প্রত্যয়পত্র আমরা জানি আমদানিকারকের পক্ষে আমদানিকারকের ব্যাংক এটা ইস্যু করে থাকে। রপ্তানিকারক, আমদানিকারক, রপ্তানিকারকের ব্যাংক কেউ এটা ইস্যু করে না। আমদানিকারকের পক্ষে আমদানিকারকের ব্যাংক এটা ইস্যু করে থাকে, যাতে এটা কনফার্মেশন দেওয়া হয় রপ্তানিকারককে যে আপনি আপনার টাকাটা নির্দিষ্ট সময়ে পেয়ে যাবেন। কোনো কারণে যদি আমার মক্কেল টাকাটা দিতে না পারে, আমি সেটা পরিশোধ করে দেব। সো অ্যান্সার হচ্ছে আমদানিকারক ব্যাংক। এরপরে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রাথমিক উৎস কোনটা? বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রাথমিক উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। এটা হচ্ছে প্রাথমিক উৎস, যেটা তোমার একটা ব্যাংকের ইনিশিয়াল যে মালিকরা থাকে তারা প্রোভাইড করে থাকে। একটা বাণিজ্যিক ব্যাংক তার সংরক্ষিত তহবিলকে কি হিসেবে ব্যবহার করতে পারে? মূলধন হিসেবে, কর্মসংস্থান সৃষ্টিতে, ঋণ নিয়ন্ত্রণে, নাকি বিল বাট্টাকরণে? সংরক্ষিত তহবিলকে কোম্পানি নিজের মূলধন হিসেবে ব্যবহার করতে পারে, নিজের পার্সোনাল মূলধন হিসেবে ব্যবহার করতে পারে। এরপর বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কয়টা? বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস হচ্ছে 4টা। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস 4টা, তোমাদের বইয়ে একদম দেওয়া আছে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। সংরক্ষিত তহবিল মুনাফার একটা অংশ, ভবিষ্যতে মূলধন হিসেবে ব্যবহৃত হয়, শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয়। সংরক্ষিত তহবিলটা মুনাফার একটা পার্ট, যেটা বন্টন করা হয় না, ভবিষ্যতে মূলধন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় না। উত্তর হবে 1 এবং 2। এটা মুনাফার একটা অংশ এবং ভবিষ্যতে মূলধন হিসেবে ব্যবহৃত হবে। এরপর বাণিজ্যিক ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে কোনটা থেকে? বিমা প্রিমিয়াম, লকার ভাড়া, অনাদায়ী ঋণের মামলা, নাকি শুল্ক এবং কর? সার্ভিস চার্জ পায় হচ্ছে লকার ভাড়া থেকে। লকার ভাড়া থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো সার্ভিস চার্জ আদায় করে থাকে। এরপর বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে ট্রাভেলার চেক হতে, সংরক্ষিত তহবিল হতে, ব্যাংক ড্রাফট হতে। সংরক্ষিত তহবিল হতে মুনাফা অর্জন করে না, মুনাফা অর্জন করে হচ্ছে ট্রাভেলার চেক হতে এবং ব্যাংক ড্রাফট হতে। সো 2টা হবে অ্যান্সার। এরপর বিল বাট্টাকরণ করে কে? কেন্দ্রীয় ব্যাংক, পাওনাদার, বাণিজ্যিক ব্যাংক, ব্যবসায়ী। বিল বাট্টা করে, যে কোনো ধরনের বিনিময় বিল বাট্টা করে বাণিজ্যিক ব্যাংক। সো উত্তর হবে বাণিজ্যিক ব্যাংক। এরপরে বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কয়টা? এটা একদম মুখস্থ একটা কোশ্চেন, তোমাদের বইয়েই আছে এটা। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস হচ্ছে টোটাল 12টা। এটা বইয়ে বুলেট পয়েন্টে দেওয়া আছে, 12টা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস। এবং আমাদের শেষ প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস নিচের কোনটা? যোগাযোগ, বিমা প্রিমিয়াম, শুল্ক এবং কর, সার্ভিস চার্জ। এখানে বাণিজ্যিক ব্যাংক ইনকাম করে কোনটা থেকে, এটা দেখার জন্য আমরা আগে দেখি হচ্ছে একটা একটা করে আমরা পয়েন্টগুলো স্ক্রিন আউট করে ফেলি। যোগাযোগের মাধ্যমে খরচ হয়, বিমার মাধ্যমে খরচ হয়, শুল্ক ও করও খরচ। তাহলে অ্যান্সার থাকে হচ্ছে সার্ভিস চার্জ।
বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস হচ্ছে লকার ভাড়া এবং এই টাইপের যে জিনিসগুলো সেগুলো থেকে সার্ভিস চার্জ আদায় করা। সো বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস 12টা এবং এখানে আয়ের উৎস হচ্ছে সার্ভিস চার্জ। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো। সো চলো চলে যাই আমরা আমাদের নেক্সট চ্যাপ্টারে। আমাদের এর পরের অধ্যায় হচ্ছে অধ্যায় 11 ব্যাংকের আমানত। চলো এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে ফেলি। প্রথমে ব্যাংকিং ব্যবসার তহবিলের মূল উৎস কোনটা? ব্যাংক তার তহবিল কোন জায়গা থেকে মূলত কালেক্ট করে? ঋণ নিয়ে, বিনিয়োগ করে, আমানত নাকি সঞ্চয়? আমরা জানি ব্যাংকের একটা প্রধান কাজ হচ্ছে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করা। সো উত্তর হবে আমানত। ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে তহবিল কালেক্ট করার একটা বড় উৎস হচ্ছে আমানত। এরপরে নিচের কোন হিসাবে জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুবিধা দেওয়া হয়? আমরা এই চ্যাপ্টারে মূলত 3টা হিসাব নিয়ে পড়ি, চলতি, সঞ্চয়, স্থায়ী। এবং আমরা জানি চলতি হিসাবে কোনো রকমের সুদ দেওয়া হয় না, যতবার খুশি টাকা জমা এবং উত্তোলন করা যাবে এবং সেই সাথে জমাতিরিক্ত উত্তোলনের সুবিধা আছে। সো উত্তর হবে হচ্ছে চলতি হিসাব। এরপর ব্যাংকের কোন হিসাবের আমানতকারী সুদ পায় না? চলতি হিসাবের আমানতকারী কোনো ধরনের সুদ পায় না। চলতি হিসাবে মূলত ব্যবসায়ীরা খুলে থাকে টাকা যতবার ইচ্ছা জমা এবং উত্তোলন করার জন্য। এই ক্ষেত্রে কোনো রকমের সুদ প্রদান করা হয় না। এরপর নগদ লেনদেনের জন্য কোন ধরনের হিসাব সুবিধাজনক? এটার উত্তর হবে চলতি হিসাব। এই চলতি হিসাব নিয়ে কিন্তু বিভিন্নভাবে কোশ্চেন আসে। তোমরা যদি চলতি হিসাবের বেসিকটা জানো, এই প্রশ্নগুলো খুব সহজে উত্তর করতে পারবে। আরেকবার বলে দিই, চলতি হিসাব হচ্ছে যে হিসাবে বছরে যতবার খুশি টাকা জমা এবং উত্তোলন করা যায় এবং সেই সাথে এক্ষেত্রে কোনো রকমের সুদ দেওয়া হয় না, কিন্তু জমাতিরিক্ত উত্তোলনের সুবিধা দেওয়া হয়। সো নগদ লেনদেনের জন্য চলতি হিসাবটা উপযুক্ত। এরপর নিয়মিত বিদেশ ভ্রমণকারীদের জন্য কোন ধরনের হিসাব উপযুক্ত? বীমা সঞ্চয়ী, বৈদেশিক মুদ্রা, ডিপিএস অথবা ডিপোজিট পেনশন স্কিম নাকি রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট, আরএফসিডি? উত্তর হবে আরএফসিডি। যারা নিয়মিত বিদেশে ভ্রমণ করে তারা কিন্তু এই ধরনের অ্যাকাউন্টটা ওপেন করে থাকে। এরপর একটা উদ্দীপক দেওয়া আছে, মিসেস আয়েশা নিজস্ব পুঁজিতে একটা সেলাই মেশিন ক্রয় করে জামা কাপড় বানানো শুরু করে। তিনি তার নিকটস্থ বাণিজ্যিক ব্যাংকের শাখা ব্যবস্থাপকের কাছে থেকে হিসাব খোলার ব্যাপারে সিদ্ধান্ত চাইলে তাকে সিদ্ধান্ত দেওয়া হয় একটা, এবং এই ক্ষেত্রে তোমাকে জানতে চেয়েছে আয়েশার জন্য কোন হিসাবটা উপযুক্ত। তোমাদের অনেকের এখানে মনে হতে পারে যে উত্তর হবে চলতি হিসাব, কিন্তু এটার উত্তর হচ্ছে আমার সঞ্চয়ী হিসাব। কেন? কারণ এখানে দেখো একজন নিজস্ব পুঁজিতে একটা সেলাই মেশিন ক্রয় করেছে এবং সেটা দিয়ে সে কি করবে? জামা কাপড় তৈরি করবে, ব্যবসা করবে। কিন্তু এই ধরনের ছোটোখাটো ব্যবসার ক্ষেত্রে কিন্তু পেমেন্টটা ব্যাংকের থ্রুতে হয় না, কারণ এই ধরনের ব্যবসা দেখা যায় ক্যাশে ট্রানজেকশন হয়। সো আমরা বুঝতেছি যে মিসেস আয়েশার তাহলে কি দরকার? একটা অ্যাকাউন্ট দরকার যেখানে সে তার এই টাকাগুলো জমাতে পারবে এবং দরকার মতো সেটা থেকে উত্তোলন করতে পারবে। রেগুলার দরকার হয় না, হয়তো সারা মাসে হয়তো তুমি 30টা জামা সেল করেছো, এখান থেকে তুমি 30,000 টাকা পেয়েছো, ওই টাকাটা অ্যাকাউন্টে জমা রাখলা, পরবর্তী মাসের কাঁচামাল কেনার জন্য একবার উত্তোলন করলা। সো অ্যান্সার হবে সঞ্চয়ী হিসাব। এরপর মিসেস আয়েশা তার ব্যাংক থেকে যে ধরনের সেবা বা সুবিধা পেতে পারে, প্রথমত জমাতিরিক্ত উত্তোলন পাবে না, কারণ এটা হচ্ছে একটা সঞ্চয়ী হিসাব। স্বল্প হারে সুদ পাবে, সঞ্চয় হিসাবে স্বল্প হারে সুদ দেওয়া হয় এবং যতবার খুশি ততবার টাকা জমা রাখতে পারবে। অ্যান্সার হবে 2 এবং 3। এরপর ব্যাংক হিসাব খোলার জন্য একজন গ্রাহককে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত কিনা তা বিবেচনা করতে হয় কেন? অধিক নিরাপত্তার জন্য। আমরা জানি যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের লিস্টে আছে তাদেরকে আমরা বলি তালিকাভুক্ত ব্যাংক, এবং এই ধরনের ব্যাংকের গার্জিয়ান হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। যে কোনো এদিক সেদিক করতে পারবে না, একদম নিয়ম মাফিক এই ব্যাংকগুলো চলে। এবং এইটা আমরা অ্যাকাউন্ট খোলার সময় আমরাও চাই এরকম অ্যাকাউন্টে খুলতে, যাতে করে আমাদের নিরাপত্তাটা বেশি থাকে। সো অ্যান্সার হবে অধিক নিরাপত্তার জন্য। এরপর কোন ব্যাংকিং সিস্টেম নিরাপদ ওয়েবসাইটের নাম এবং পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়? এটার অ্যান্সার হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। ব্যাংকিং সিস্টেমের নাম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারবো হচ্ছে ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে। এটিএম এর পূর্ণরূপ কি? অটোমেটেড টেলার মেশিন। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলোতেই অ্যান্সার হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, কিন্তু আমাকে বানানটা দেখতে হবে। অ্যান্সার হবে প্রথমটা। এখানে টেলার বানানটা আমরা একটু মনে রাখবো, টেলার বানানটা হচ্ছে TELLER। সো অটোমেটেড টেলার মেশিন। ব্যাংক হিসাব খোলার মাধ্যমে জনগণের মধ্যে কি সৃষ্টি হয়? সঞ্চয় প্রবণতা। এই টাইপের কোশ্চেন আমরা দেখি সচরাচর এসে থাকে।
এরপর যিনি ব্যাংকে হিসাব খোলেন তাকে কি বলা হয়? ব্যাংকার, আমানতকারী, ঋণদাতা নাকি ঋণ গ্রহীতা? যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তাকে আমরা বলে থাকি আমানতকারী, আর যে ব্যাংকে কাজ করে তাকে আমরা বলি ব্যাংকার। অনেকেই ব্যাংকে হিসাব খুলে ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দেয় ব্যাংকার। আমাকে কোশ্চেনটা ভালো মতো পড়তে হবে। অ্যান্সার হচ্ছে আমানতকারী। এরপর ব্যাংক হিসাবের অন্যতম উদ্দেশ্য কি? ব্যাংক হিসাবের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ঋণের সুবিধা। এখানে সবগুলোই তোমার কাছে অ্যান্সার মনে হবে, কিন্তু বইয়ে দেখলে দেখবা অন্যতম উদ্দেশ্যের আন্ডারে দেওয়া আছে ঋণের সুবিধা। জাতীয় অর্থনীতির সমৃদ্ধিতে ব্যাংক আমানতে ভূমিকা কি? মূলধন গঠন, সঞ্চয় প্রবণতা সৃষ্টি, ব্যবসার মুনাফা বৃদ্ধি। জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখে হচ্ছে 1 এবং 2, অর্থাৎ মূলধন গঠন করে এবং জনগণের মধ্যে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করে। এরপর জনাব ফারহান এক্স শাখায় কোন ধরনের ব্যাংক খুলবে? এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যেখানে আমাকে অনেকগুলো ব্যাংকের কথা বলা আছে, ব্যাংক হিসাবের কথা। জনাব এক্স যেখানে অ্যাকাউন্ট খুলেছে সেখানে 1 লাখ টাকা রেখেছে, স্বল্প হারের সুদ, উত্তোলন করেছে 50,000 টাকা। ওয়াই 5 লাখ টাকা রেখেছে, উচ্চ হারের সুদ পাবে, কোনো ধরনের উত্তোলন হবে না। জেড 2 লাখ টাকা রেখেছে, কোনো রকমের সুদ পাবে না, আর উত্তোলন করেছে 1 লাখ টাকা। তোমাকে কোশ্চেনে জানতে চেয়েছে এক্স শাখায় কোন ধরনের হিসাব খোলা হবে। এক্স শাখার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্বল্প হারের সুদ পাবে। আমরা কোন হিসাবের ক্ষেত্রে স্বল্প হারের সুদ পাই? সঞ্চয় হিসাবের ক্ষেত্রে। সো উত্তর হবে সঞ্চয় হিসাব। উদ্দীপকের কোন শাখাটির হিসাবটি ব্যবসার জন্য উপযুক্ত? আমরা জানি চলতি হিসাব ব্যবসার জন্য উপযুক্ত, অর্থাৎ জেড শাখার হিসাবটা। জেডে কোনো রকমের সুদ প্রদান করা হয় না, মুনাফা প্রদান করা হয় না, তার মানে অ্যান্সার হচ্ছে জেড শাখা। জেড শাখার যে হিসাবটা সেটা হচ্ছে একটা চলতি হিসাব। এরপর উদ্দীপক অনুযায়ী এক শাখা থেকে সপ্তাহে শুধু 2 বার টাকা উত্তোলন করা যায়। ওয়াই শাখার হিসাবটা খোলা হয় নির্দিষ্ট সময়ের জন্য। জেড শাখার হিসাবে জমাতিরিক্ত উত্তোলনের সুযোগ রয়েছে। এক্স শাখাটা কি ছিল আমরা একটু মনে করি, এক্স হচ্ছে সঞ্চয়ী, সঞ্চয়তে সপ্তাহে 2 বার টাকা উত্তোলন করা যায়, এটা কারেক্ট। ওয়াই শাখার হিসাবটি খোলা হয় নির্দিষ্ট সময়ের জন্য। আমরা একটু যাই, দেখো ওয়াই হচ্ছে উচ্চ হারে সুদ দেয়, অর্থাৎ এটা হচ্ছে স্থায়ী হিসাব। স্থায়ী হিসাবে তোমার কোনো রকমের মেয়াদ আগের থেকে নির্দিষ্ট করে বলা থাকে, কিন্তু তোমার কোনো রকমের এখান থেকে তুমি উত্তোলন করতে পারবে না। সো এই অপশনটাও ঠিক আছে। জেড শাখার হিসাবে জমাতিরিক্ত উত্তোলনের সুযোগ রয়েছে, ইয়েস এটাও ঠিক আছে, কারণ জেড শাখা হচ্ছে চলতি হিসাবের এবং চলতি হিসাবে যতবার খুশি জমা এবং উত্তোলন করা যায়, সেই সাথে জমাতিরিক্ত উত্তোলনেরও সুবিধা রয়েছে। এরপর কোন হিসাবে দৈনিক ইচ্ছামতো টাকা জমা দেওয়া যায়? সেটা হচ্ছে চলতি হিসাবে। চলতি হিসাবে ইচ্ছামতো টাকা জমা দেওয়া যায়। সেই সাথে আরেকটা কনফিউজিং উত্তর হতে পারতো যদি কোনো অপশনে সঞ্চয় থাকতো। সঞ্চয়তেও কিন্তু যতবার খুশি ততবার টাকা জমা দেওয়া যায়, কিন্তু তোলার ব্যাপারে একটা রেস্ট্রিকশন আছে, সপ্তাহে 2 বার অথবা নিয়ম মাফিক। ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় ব্যাংক হিসাব কোনটা? চলতি হিসাব। ব্যবসায়ীদের জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে চলতি হিসাব। জনাব আশিক তার ব্যাংক হিসাব হতে কোনো সুদ পান না, তার হিসাবটা কোন ধরনের? কোনো সুদ পায় না, তার মানে হচ্ছে হিসাবটা চলতি হিসাব। চলতি হিসাবে কোনো ধরনের সুদ দেওয়া হয় না। এরপর মিসেস রিনা 10 লক্ষ টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান, তার জন্য কোন ব্যাংক হিসাবটা উপযুক্ত হবে? যেহেতু তুমি 10 লক্ষ টাকা প্রায় 5 বছরের জন্য জমা রাখতে চাও এবং উত্তোলন করতে চাও না, তোমার জন্য স্থায়ী হিসাবটা সবচেয়ে বেশি উপযুক্ত হবে। স্থায়ী হিসাব হচ্ছে যে হিসাবে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য অর্থ জমা রাখা হয়, মেয়াদ শেষে আসল সুদ সহ পরিশোধ করা হয়। চলতি হিসাবের ক্ষেত্রে সপ্তাহে প্রতিদিন টাকা উত্তোলন করা যায়, সপ্তাহে 2 বার টাকা উত্তোলন করা যায়, জমাতিরিক্ত উত্তোলন করা যায়। অ্যান্সার হচ্ছে এই দুইটা, এটা হবে না। চলতি হিসাবে প্রতিদিন টাকা নিতে পারবা, জমাতিরিক্ত উত্তোলন করতে পারবা। 1 এবং 3 হবে উত্তর। এরপরে কোন ইলেকট্রনিক ব্যাংকিং পণ্যের জন্য ব্যাংকে হিসাব থাকার আবশ্যকতা নেই? এইটার অ্যান্সার হচ্ছে এটিএম। এটিএম এর জন্য তোমার ব্যাংকে অ্যাকাউন্ট থাকাটা ম্যান্ডেটরি না। এরপর 24 নম্বর কোশ্চেন, গ্রাহকের ক্ষেত্রে ব্যাংক আমানতের উদ্দেশ্য কোনটা? এখানে একটু কোশ্চেনটা খেয়াল করি। তোমাকে বলেছে যে গ্রাহক কেন চায় ব্যাংক আমানত রাখতে? নিরাপদে অর্থ সংরক্ষণ করার জন্য, তহবিল গঠন করার জন্য, সঞ্চয় প্রবণতা সৃষ্টি করার জন্য, নাকি কর্মসংস্থান সৃষ্টি করার জন্য? গ্রাহক ব্যাংকে আমানত রাখতে চায় তার অর্থের নিরাপত্তার জন্য। সো অ্যান্সার হচ্ছে নিরাপদে অর্থ সংরক্ষণের জন্য। এবং আমাদের এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন, সমাজের নির্দিষ্ট আয়ের জনগণের জন্য উপযোগী হিসাব কোনটা? যারা একটা রেগুলার মাসিক একটা সেম অ্যামাউন্টের ইনকাম করে তাদের জন্য
চলতি হিসাবও না, স্থায়ী হিসাবও না, তাদের জন্য হচ্ছে সঞ্চয় হিসাব, যেখানে যতবার খুশি টাকা রাখতে পারবে এবং নিয়মমাফিক টাকা উত্তোলন করতে পারবে। সো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট আশা এমসিকিউগুলো। আশা করি আমরা এমসিকিউগুলো বুঝতে পেরেছি এবং এই টাইপের এমসিকিউগুলো আমরা খুব সহজেই আমাদের পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। আবারও বলে দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের সাজেশন না, এই ধরনের কোশ্চেন তোমার পরীক্ষায় আসবে এরকম কোনো বিষয় না, কিন্তু প্যাটার্নটা এরকমই থাকবে। তোমাদের মধ্যে যারা যারা এই প্রশ্নগুলো ভালো মতো পারবা তারা বুঝতে পারবা যে পরীক্ষায় যেই ধরনেরই প্রশ্ন আসুক না কেন তোমরা সেগুলোর সঠিক অ্যান্সার করতে পারবা। আশা করি তোমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে দেখা হবে।